প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বপন ভাই জানাবেন যে অডিও এবং ভিডিও ঠিক আছে কিনা। ঠিক থাকলে ওকে বলবেন, ঠিক না থাকলে আমি ঠিক করার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্বপন ভাই। ক্লাসটা শুরু করি। এর আগে বিগত 2টি ক্লাসে আমি দেখিয়েছি এই সেকশনটা, যে সেকশনটা এখন পড়াবো সেটা হচ্ছে 299 সেকশন পেনাল কোডের 299, 299 সেকশন। এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এর সাথে 300 একসাথে আমরা পড়বো। তো ব্যাচ 1 এবং ব্যাচ 2 তে এটা একই স্টাইলে পড়িয়েছি, সে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে এটা একটু অন্য পার্সপেক্টিভ থেকে বোঝানোর চেষ্টা করছি, যে এটা অন্য কিভাবে এটা বোঝানো যায় সেটা ভেবে আমি একটা পদ্ধতি পেয়েছি, সেই পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করছি আজকে। মনে করেন যে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। এখন কোনো কারণে, এ এর কারণে, এ এর কারণে এই বি এর মৃত্যু হয়েছে। বি এর মৃত্যু হয়েছে, তার মানে ইনি হয়ে গেছেন এখন ডেথ। বি মারা গেছে, এই মৃত্যুর কারণকে এ এর দ্বারা হয়েছে। এখন এ কিভাবে করেছে, কোন পরিস্থিতিতে করেছে, সেটা আলোচ্য বিষয়, সেটা আলোচনার বিষয় আমাদের, সেইটা বিচার্য বিষয় বা সেটা চার্জের বিষয়। এখন এ এর আঘাতের ফলে হোক, এর কোনো কাজের ফলে হোক, বা এর কোনো অমিশনের ফলে হোক, অর্থাৎ কোনো কাজ না করে হোক, বি মারা গেল। এখন ঘটনা কি কি ঘটতে পারে? এ, 1 নম্বর পয়েন্ট, যে এ তার যে জেনারেল এক্সেপশনস এখানে অ্যাপ্লাই হতে পারে। জেনারেল এক্সেপশনস, জেনারেল এক্সেপশনস এর যতগুলো সেকশন আমরা দেখেছি গতদিন, তো এর মধ্যে পড়তে পারে এই যে মৃত্যুর ঘটনাটা, এই যে ডেথ হলো বিয়ের, এই ঘটনাটা জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়তে পারে। জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়তে পারে। 2 নম্বরে প্রাইভেট ডিফেন্স এর মধ্যে পড়তে পারে। জেনারেল এক্সেপশনস এর আরো যদি ডিপলি চিন্তা করি, প্রাইভেট ডিফেন্স, অর্থাৎ এ মনে করেন একজন ডাক্তার, সে চিকিৎসা করতে যে তার হাতে এই রোগীটা মারা গেল। বি একজন রোগী ছিল, এর কাছে চিকিৎসা নিচ্ছিল, মারা গেল। তাহলে সেটা ডাক্তারের কাজ কি নয়? অপরাধ নয়। জেনারেল এক্সেপশনস, এটা কোনো অফেন্স নয়, অর্থাৎ অপরাধ হবে না। এটা কোনো অফেন্স হবে না, অফেন্স নয়। প্রাইভেট ডিফেন্সের কারণে যদি আমরা দেখেছি ধারা 100-তে 6টি ক্ষেত্রে এবং ধারা 103-এ 4টি ক্ষেত্রে অন্যের মৃত্যু ঘটানো যায়। এই বি এ কে আঘাত করতে আসছিল, এমন আঘাত 100 ধারার যে 6টি ক্ষেত্র, সেই কাজগুলো করতে আসছিল বি এর সাথে। বি বি কে আটকানোর জন্য এ এমন কাজ করলো যে সেই কাজের কারণে বা সেই সেলফ ডিফেন্সের কারণে বি মারা যেতে পারে। তাহলেও সেটা কি হবে না? অফেন্স হবে না, মানে অপরাধ হবে না, অফেন্স হবে না। 3 নম্বরে, তাহলে আমরা দুইটা দেখলাম, এই দুইটার ক্ষেত্রে অপরাধ হবে না, অর্থাৎ একজন ব্যক্তির হাতে আরেকজন ব্যক্তি মারা যাচ্ছে, তাও তাও অপরাধ হচ্ছে না, সেটা জেনারেল এক্সেপশনস, অথবা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে প্রাইভেট ডিফেন্সের কারণে হতে পারে। এরপরে কি হতে পারে? সেটা মার্ডার হতে পারে। মার্ডার হতে পারে। যদি মার্ডার হয়, তার মানে এ বি কে মেরে ফেলার উদ্দেশ্যেই, তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কাজটি করেছে। যাই করুক না কেন, কি কাজ করেছে সেটা বিভিন্ন কাজ হতে পারে, কিন্তু তার যদি ইন্টেনশন থাকে যে হ্যাঁ, বিকে মেরে ফেলবো, এবং সে আঘাত এমন করলো যে আঘাতে মানুষ মারা যেতে পারে। আমরা বয়ে যাচ্ছে না, আগে আমরা সাধারণভাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমরা অন্যর মৃত্যুকে কিভাবে দেখব? মৃত্যু যদি স্বাভাবিক না হয়, অস্বাভাবিক হয়, এবং সেটার জন্য অন্য কেউ দায়ী হয়, তাহলে একজন সাধারণ মানুষ হিসাবে, আইনের ছাত্র বা ছাত্রী হিসাবে না, আইনের স্টুডেন্ট হিসাবে না, আমরা, আমি বলতে চাচ্ছি যে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা এটা ভাবার চেষ্টা করি এবং সেখানে কিছু করে আইন প্রবেশ করানোর চেষ্টা করি। তো এই যে মার্ডার, যখন মার্ডার হবে তখন এ ডেফিনেটলি তার একটা ইন্টেনশন থাকবে,
তার কোনো নলেজ থাকবে যে হ্যাঁ, যে তার কাছে এমন একটা জিনিস আছে এটা দিয়ে মারলে এ মারা যেতে পারে। হয়তো বা বি অসুস্থ, সে জানতো অল্প হালকা আঘাত করলে মারা যাবে, অথবা বিয়ের কোনো দুর্বলতা জানতো, যে বিয়ের এই খাবারে কি আছে, অ্যালার্জি আছে, এই খাবারটা তাকে যদি একটু বেশি পরিমাণে খাইয়ে দেওয়া যায় তাহলে সে মারা যাবে। অথবা আহ, এই বিয়ের রাস্তায় সে এমন একটা কাজ করলো যে এটাতে পতিত হয়ে মারা যেতে পারে, মানে ডেফিনেটলি, বা গুলি করে মারলো, বা কোনো মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করে মারলো। আর বিয়ের যদি মনে করেন যে তার কি আছে, হার্টের প্রবলেম আছে, এমন একটা যদি কথা বলি তার সামনে যে তাকে উত্তেজিত হয়ে সে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, সেটাও মার্ডার হতে পারে। এরপরে কি হতে পারে, কালপেবল হোমিসাইড 4 নম্বরে। কালপেবল হোমিসাইড, মার্ডার, কালপেবল হোমিসাইড, দুইটাই কিন্তু কি হবে, মার্ডার করলে সেটা তো অনেক বড় অফেন্স হবে, সেটা অফেন্স হবে। হোমিসাইড, কালপেবল হোমিসাইড, সেটাও কি হবে, অফেন্স হবে। তাহলে উপরের দুইটি ক্ষেত্রে কোনো কি হবে না, অপরাধ হবে না, সাজা হবে না। নিচে দুইটি ক্ষেত্রে অপরাধ হবে এবং সাজাও হবে। তারপরে কি হতে পারে, নেগলিজেন্স হতে পারে। নেগলিজেন্সের মাধ্যমে মৃত্যু ঘটতে পারে। নেগলিজেন্স বলতে অবহেলা, কোনো অবহেলামূলক কাজ করলো, মৃত্যু ঘটে গেল। 5 নম্বরে কি হতে পারে, র্যাশ ড্রাইভিং। রাস্তায় এত দ্রুত গাড়ি চালাচ্ছিল যে বি সেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এই ধরনের বেশ কয়েকটা কারণ থাকতে পারে। তো আমরা আমরা এই নিচের দিকে না যে জাস্ট এই চারটাতে ফোকাস করব আজকের ক্লাসে, যে জেনারেল এক্সেপশনস কখন হবে, প্রাইভেট ডিফেন্স কখন হবে স্পেসিক্যালি, মার্ডার কখন হবে, এবং কালপেবল হোমিসাইড কখন হবে। এর মধ্যে মার্ডার যদি হয় যে এই ঘটনাটা মার্ডার হিসেবে ট্রিট হচ্ছে, মার্ডার হিসেবে গণ্য করা হচ্ছে, মার্ডারের সংজ্ঞার মধ্যে একেবারে মার্ডারের যে উপাদানগুলো আছে সে উপাদানগুলো ম্যাচ করছে, তখন সে মার্ডারের জন্য 302, 303, 301-এও কিন্তু মার্ডারের শাস্তি আছে, যদিও ডিরেক্টলি বলেনি। 301, 302, 303, এই ধারাগুলো তখন অ্যাপ্লাই হবে এই আসামের ওপরে। আর কালপেবল হোমিসাইডের জন্য যে ধারাগুলো আছে 304 থেকে, তো সেগুলো আবার অ্যাপ্লাই হবে কালপেবল হোমিসাইড হলে। এখন এটা কালপেবল হোমিসাইড হবে, না মার্ডার হবে, না প্রাইভেট ডিফেন্স হবে, না জেনারেল এক্সেপশনস এর অন্যান্য ধারাগুলো হবে, সেটাই হচ্ছে বিষয়। তো এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, এমসিকিউ তে একটা ঘটনা বর্ণনা করে দিল, আপনাকে বুঝে নিতে হবে যে এটা কি, অপরাধটা কি। পেনাল কোড থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে, একটা ঘটনা দিয়ে দিবে, ঘটনা দিয়ে বলবে কি অপরাধ হয়েছে এখানে। এখান থেকে আসতে পারে আবার চুরি, দস্যুতা, ডাকাতি, বলপূর্বক গ্রহণ, এই যে এখানে কিছু অপরাধ আছে, এই অপরাধ থেকে বলতে পারে এটা কি অপরাধ হলো। তারপরে আটক, বাধা, কিডন্যাপিং, অ্যাবডাকশন, এখান থেকে কি করতে পারে, এই ধরনের ঘটনা দিয়ে দিল যেটা কি অপরাধ এবং এটার শাস্তি কি, এই ধরনের আসতে পারে। রিটেনের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন অ্যাসপেক্ট থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে এটা বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। এটা আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে বুঝবো যে আসলে কখন কি হবে একটা ঘটনা। এবার আমরা আইনে কি বলছে, আমরা নোটে ফিরে যাই। নোটে গেলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে আমাদের এটা পড়তে হবে, বুঝতে হবে। আর আগে যে দৃষ্টিভঙ্গিটা আমি দিয়েছি, একটা ওয়াটার ফিল্টারের সাথে তুলনা করে ফিল্টারিং প্রসেস দিয়ে দেখিয়েছি, সেই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো 299 বলা হচ্ছে যে অপরাধমূলক বা নিন্দনীয় বা দণ্ডনীয় নরহত্যা। বাংলা অনেক আছে, ইংরেজি একটাই, কালপেবল হোমিসাইড। ল্যাটিন টার্ম হচ্ছে হোমো মিন্স হিউম্যান অ্যান্ড সিডের মিন্স কিলিং, অর্থাৎ হোমোসাইড মানে হিউম্যান কিলিং। এখানে তিনটা ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা এক, অসুস্থ ব্যক্তিকে আঘাতের মাধ্যমে হত্যা অপরাধ হবে। একটা অসুস্থ ব্যক্তি আঘাত করলাম, অল্প আঘাতে মারা গেল, সেটা অপরাধ হবে। আঘাতের মাধ্যমে হত্যা, যদিও যথাযথ চিকিৎসায় বেঁচে যেত, অপরাধ হবে। আমি আঘাত করলাম,
তার চিকিৎসা করলে বেঁচে যেত, চিকিৎসা করেননি কেন? চিকিৎসা করলে তো বেঁচে যেত, তাহলে তো আর আমার কি হতো না, কালপেবল হোমিসাইড বা মার্ডার হতো না। এখন এই যে কালপেবল হোমিসাইড 299 ধারায় যে বিষয়টা দেওয়া আছে, সেখানে লেখা আছে কালপেবল হোমিসাইড। অ্যাকচুয়ালি যে কালপেবল হোমিসাইড আছে এই 299 ধারা, এটা কালপেবল হোমিসাইড না বলে এটার যদি আপনারা লিখে রাখেন, এটা তো ডেথ, মৃত্যু। মানে এখানে কালপেবল হোমিসাইড যখন 299 ধারায় বলা হয়, তখন অনেকে মনে করে যে 299 ধারায় জাস্ট কালপেবল হোমিসাইডের ডেফিনেশন দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। অ্যাকচুয়ালি তা নয়। আর 300 ধারায় লেখা আছে মার্ডার। এখন অনেকে মনে করে যে 300 ধারায় শুধু মার্ডারের ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু তা নয়। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেন যে 299 ধারায় শুধু কালপেবল হোমিসাইড এবং 300 ধারায় শুধু মার্ডারের সংজ্ঞা দেওয়া আছে, বিষয়টা কিন্তু এমন নয়। 300 ধারায় মার্ডারেরও ডেফিনেশন দেওয়া আছে, মার্ডারের ডেফিনেশন দেওয়া আছে বা সংজ্ঞা দেওয়া আছে। আবার এখানেও কালপেবল হোমিসাইডেরও ডেফিনেশন দেওয়া আছে। এটারও ডেফিনেশন এখানে দেওয়া আছে। আবার 300 ধারার মধ্যে যে কালপেবল হোমিসাইড এবং যদি মার্ডার না হয়, সেক্ষেত্রে সেটা জেনারেল এক্সেপশনস অর প্রাইভেট ডিফেন্স, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্স, এটার মধ্যেও যেতে পারে। অর্থাৎ এই যে চারটা জিনিস আমি একটু আগে যেটা বললাম, চারটা নাম আছে অপরাধের, এই চারটাই 300 ধারার মধ্যে আলোচনা করা হয়েছে। অর্থাৎ 300 ধারা নট জাস্ট ফর দ্য মার্ডার, এখানে চারটাই আলোচনা করা আছে 300-র মধ্যে। তাহলে হোমিসাইডের মধ্যে কি আছে? কালপেবল হোমিসাইডের মধ্যে জাস্ট ডেথ, মৃত্যু। মৃত্যুটা কি সেটা বোঝানো হয়েছে, মানুষের মৃত্যুটা কি, দ্য ডেথ অফ হিউম্যান বিং, এটা বোঝানো হয়েছে 299 ধারা। বা আরেকটা বলতে পারেন যে 299 ধারা হচ্ছে এই মার্ডার, কালপেবল হোমিসাইড, এগুলোরই একটা সূচনামূলক ধারা, জাস্ট স্টার্টিং সেকশন। আসলে মূল বক্তব্য 300 ধারার মধ্যে আছে, 299 ধারায় খুব একটা কিছু নাই। আগে রিটেন প্রশ্ন আসতো যে দণ্ডবিধির 299 এবং 300 ধারার মধ্যে পার্থক্য লিখুন। এ ধরনের আসলে পার্থক্য করাই সম্ভব না। তবে মার্ডার অ্যান্ড কালপেবল হোমিসাইড এই দুইটার মধ্যে পার্থক্য করা সম্ভব, যেটা 300 ধারার মধ্যে আছে। 299 ধারায় কালপেবল হোমিসাইড খুঁজে পাওয়া যাবে না। 299 ধারায় মিক্সড অবস্থায় আছে মার্ডার বিষয়টা, সরি, ডেথ বিষয়টা, মৃত্যু বিষয়টা। এখানে দেখেন ব্যাখ্যা 3-এ বলা হচ্ছে যে মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। মায়ের গর্ভে যদি কোনো শিশু তার মৃত্যু ঘটানো হয়, সেটা হচ্ছে মিসক্যারিয়েজ, সেটা অন্য একটা ধারা, অন্য একটা অপরাধ। সেটা 312 থেকে শুরু, 312, 13 এই ধারাগুলো। কিন্তু যদি শিশুটির শরীরের আংশিক ভূমিষ্ঠ হয়, অর্থাৎ মাতৃগর্ভ থেকে যদি আহ, মায়ের শরীর থেকে সামান্য কিছু অংশও যদি বের হয়ে আসে একটা শিশুর, তো শিশু ভূমিষ্ঠ হয়েছে, আংশিক যদি ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলোতে তার শরীরের কোনো অংশ যদি আসে, তাহলে কিন্তু এই শিশুর মৃত্যু ঘটালে সেটা অবশ্যই মাদার হবে, কারণ শিশুর মৃত্যু হবে তখন। আর মায়ের শরীরের ভেতরে থাকলে সেটা আর শিশু না, সেটা হচ্ছে ফিটাস। এই ফিটাসের মৃত্যু ঘটালে সেটা কি হবে না, নরহত্যা হবে না, কিন্তু অপরাধ হবে। কিন্তু যদি শিশুর শরীরের আংশিক ভূমিষ্ঠ হয়, শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলেও, এমন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা হবে। তাহলে মায়ের মায়ের গর্ভের ভেতরে যদি কোনো শিশু থাকে, ভেতরে হলে সেইটা কিন্তু মিসক্যারিয়েজ হবে, সেটাকে বলে মিসক্যারিয়েজ, সেটা হবে মিসক্যারিয়েজ। কিন্তু গর্ভ থেকে যদি সামান্য বাইরে বের হয়ে আসে শিশুটি, সামান্য বাইরে বের হয়ে আসলে সেটা কি হবে, এই যে এই ধারার অপরাধ হবে। অর্থাৎ 299 যে হত্যা, নরহত্যা, এই জিনিসগুলো হতে পারে। কিন্তু ভেতরে থাকলে, সে যেহেতু পৃথিবীতে আসেনি, তাই তাকে শিশু হিসাবে গণ্য করা হচ্ছে না, জাস্ট একটা ভ্রূণ, ফিটাস বা ভ্রূণ।
অনেকে এত পরেও ক্লাসে প্রবেশ করছেন। তাহলে এখানে আমরা কালপেবল হোমিসাইড কাকে বলে, কালপেবল হোমিসাইডের যে কনসেপ্ট সেটা বোঝার চেষ্টা করছি। ডান পাশে পড়া হলো, এবার বাম পাশে, ডান পাশে বাম পাশে হলো, ডান পাশে যায়। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, তাহলে আমি প্রথম উদাহরণ দিয়েছিলাম এ বি কে, আবার একটু আমি উদাহরণটা নিয়ে আসছি এ বি কে। তাহলে কোনো ব্যক্তি মানে এই ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মানে এই ব্যক্তিকে মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে, মানে এর মধ্যে ইচ্ছা আছে, অভিপ্রায় আছে, ইন্টেনশন আছে যেকে মেরে ফেলবো, মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, এবং এমন একটা আঘাত যে আঘাত করলে বি মারা যেতে পারে, এই ধরনের আঘাত সে করতে চাচ্ছে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, বা এমন একটা কাজ করলাম বা এমন কাজ একটা আমি করলাম না, এটা মৃত্যু ঘটতে পারে, তখনও কি হবে, সেটা মার্ডার হবে। মনে করেন যে কোনো কাজ করলাম না, না কাজ না করেও কিন্তু মৃত্যু ঘটানো যায়। ইনি একটা রোগী বেডে শুয়ে আছেন হসপিটালের, এটা একটা হসপিটাল, হসপিটালের বেডে বি শুয়ে আছে। এখন এ হচ্ছে একজন নার্স, তাকে বলল যে দুপুরবেলা এই ওষুধটা এনাকে দিবেন, এই ওষুধটা না দিলে কিন্তু তিনি মারা যেতে পারেন। এখন বিয়ে এই এর সাথে বিয়ের শত্রুপক্ষের কেউ যোগাযোগ করলো যে একে ওষুধটা দেওয়া দরকার নাই, সে মরে যাক, আপনাকে আমি এত টাকা দিব। বা কোনো কারণে এর এখানে স্বার্থ আছে বি কে মারার, টাকা পাক আর বা তার পার্সোনাল কোনো শত্রুতা থাকতে পারে। এখন ওই সময় জাস্ট ইনজেকশনটা বা ওই ওষুধটা বিকে দিল না স্যালাইনের সাথে, তাহলে বি মারা গেল। তার মানে কোনো কাজ না করেও অন্যকে মেরে ফেলা যায়। এই হচ্ছে ডান পাশে যেটা আছে এটার উদাহরণ, যে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটতে পারে তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। যদি কোনো কাজ করে এবং কাজের মাধ্যমে যদি মৃত্যু ঘটে সেটা অপরাধমূলক নরহত্যা হবে। এখন এর মধ্যে জেনারেল এক্সেপশন বা প্রাইভেট ডিফেন্স থাকবে কিনা সেটা তো ব্যতিক্রম। যদি থাকে, থাকলো, থাকলে এগুলোর মধ্যে আসবে, না থাকলে কালপেবল হোমিসাইডের মধ্যে যাবে। এখন এটা যদি অপরাধ হয় কালপেবল হোমিসাইড হবে, আর অপরাধ না হলে কালপেবল হোমিসাইড হবে না। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে কালপেবল হোমিসাইড এখান থেকে চারটা জিনিসের উৎপত্তি হতে পারে। কালপেবল হোমিসাইড ইকাল টু এখানে চারটা জিনিসের উৎপত্তি হতে পারে। এক নাম্বার, সেটা কালপেবল হোমিসাইডই থাকলো। দুই নম্বর, সেটা মার্ডার হয়ে গেল। তিন নম্বর, সেটা জেনারেল এক্সেপশন, যে যে নর্মাল ধারাগুলো আছে সেগুলো হতে পারে 76 থেকে 95 পর্যন্ত। আর চার নম্বর হচ্ছে এটা প্রাইভেট ডিফেন্স হয়ে গেল, অর্থাৎ এটা 96 থেকে 106 এর মধ্যে। তাহলে কালপেবল হোমিসাইড যেটা 299 ধারার বক্তব্য, এখানে বলছে যে নরহত্যা হলো। এখন যদি সেটা কালপেবল হোমিসাইডই থাকতে পারে, অথবা সেটা মার্ডারে পরিণত হয়ে যেতে পারে, অথবা সেটা 76 থেকে 95 ধারার মধ্যে যদি পড়ে তাহলে জেনারেল এক্সেপশনস মানে অপরাধী হবে না। আর প্রাইভেট ডিফেন্সের জন্য যদি পড়ে, তার মানে যে মারা গেল তারই দোষ ছিল, সে নিজেকে বাঁচাতে গিয়ে মেরেছে, তাই 96 থেকে 106 এর মধ্যে এটাও তার কি হবে না, অপরাধ হবে না। তাহলে আবারও বলছে এই দুইটা ক্ষেত্রে অপরাধ হবে না, এবং এই দুইটা ক্ষেত্রে অপরাধ হবে। এখন এই যে দুইটা ক্ষেত্রে অপরাধ হবে, আবারও বলছি এই যে দুইটা ক্ষেত্রে অপরাধ হবে, যেটা কালপেবল হোমিসাইড 299 থেকে প্রস্তাব আসছে যে হ্যাঁ অপরাধ হবে, তাহলে 299 ধারায় কিন্তু স্পষ্ট করা হয়নি এই অপরাধ হলে সাজা কত হবে বা এটার নাম কি হবে। জাস্ট কালপেবল হোমিসাইড বলে শুরু করলো, সূচনা দিয়ে দিল, কিছু বক্তব্য তুলে ধরলো। এরপরে 300 ধারায় এসে এটাকে আরো ডিটেল করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে যে সেইটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে। তাহলে 300 ধারা পড়লে গিয়ে আমরা বুঝতে পারবো যে কালপেবল হোমিসাইড আলটিমেটলি কালপেবল থাকবে, না মার্ডার হয়ে যাবে, না জেনারেল এক্সেপশনস এর মধ্যে যে পড়বে, না প্রাইভেট ডিফেন্স এর মধ্যে পড়বে, ঘটনাটা কি সেটার উপর ডিপেন্ডস করছে। তাহলে আমাদের 299 ধারায় তেমন কিছু নাই, মূল বক্তব্যই আছে 300 ধারায়। 300 ধারার মধ্যে পুরো ব্যাখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি যে চারটার ক্ষেত্রে কোন ক্ষেত্রে এটা পড়বে। আর যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তো এগুলোর বিষয় না, সেটা তো পেনাল করে অপরাধী না, বা কোনো আলোচনার বিষয়ই হবে না। 300 ধারায় বাম পাশে আমি রেখেছি অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য। দেখেন গাঢ় করা হয়েছে, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য। আর ডান পাশে আছে অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়। তাহলে গণ অপরাধমূলক নরহত্যা ডান পাশে যেটা আছে যখন খুন হিসেবে গণ্য নয়। খুন হিসেবে গণ্য নয় মানে কি?
তার মানে সেটা কালপেবল হোমিসাইডই থাকবে। আর যেটা খুন হিসেবে গণ্য সেটা খুনই থাকবে। তার মানে ইংলিশ করলে হয় কালপেবল হোমিসাইড অ্যামাউন্টস টু মার্ডার, বাম পাশের বিষয়বস্তু। আর কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টস টু মার্ডার, তার মানে জাস্ট কালপেবল হোমিসাইড, ডান পাশের বিষয়। তাহলে এই যে আমি দুই পাশে আলাদা করে দিয়েছি, এই পাশের সাথে যদি ম্যাচ করে ঘটনাটা, তাহলে সেটা মার্ডারের জন্য শাস্তি হবে তার। আর এই পাশের সাথে যদি ম্যাচ করে, তাহলে মার্ডার বাদ দিয়ে কালপেবল হোমিসাইড। এর মধ্যে কিন্তু জেনারেল এক্সেপশন, প্রাইভেট ডিফেন্স, এগুলো কিন্তু এর মধ্যে আছে। তার মানে এই পাশে কালপেবল হোমিসাইড আছে। কালপেবল হোমিসাইড এটা একক অর্থে, আর এখানে কিন্তু যৌথ অর্থে মিক্সড অবস্থায় আছে। আর এখানে কিন্তু ফ্রেশ হয়ে গেল, জাস্ট এটা কালপেবল হোমিসাইড, মার্ডার না। আবার এর মধ্যে জেনারেল এক্সেপশনস আছে, এখানে প্রাইভেট ডিফেন্স আছে। তো আমরা পড়লেই বুঝতে পারবো। এবার এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি আরো ক্লিয়ার হওয়ার কথা। 299 ধারা না পড়লেও চলে, জাস্ট 300 ধারা পড়লে এগুলো বোঝা যাবে। 299 ধারা দিয়েই কিন্তু ঝামেলাটা করেছে, পেনাল কোডটা এই জায়গায় জটিল হয়ে গেছে। 300 ধারার বিষয়বস্তু দুইটি, যথা অপরাধমূলক নরহত্যা মানে যখন খুন হিসেবে গণ্য, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়। আর অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, এর মধ্যেই কিন্তু ওই জেনারেল এক্সেপশনস এবং প্রাইভেট ডিফেন্স আছে। তার মানে সেটার মধ্যে কি অবস্থায় আছে, তার উপধারা হিসাবে আছে, এটা আমরা বলতে পারবো। যদিও উপধারা না, এটা ব্যতিক্রম হিসাবে আছে। তো আমরা এবার পড়ছি যে অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য হবে, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টস টু মার্ডার, মার্ডারের সমতুল্য। 5টি ব্যতিক্রম সাপেক্ষে, ব্যতিক্রমের মধ্যে না পড়লে, এখানে দেখেন প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, এখানে 4টা বিষয় আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টি বিষয়ের সাথে যদি ম্যাচ করে, তাহলে এটা কি হবে, মার্ডার হবে। আর প্রথমে যে 5টি ব্যতিক্রম বললো, এই ব্যতিক্রম গুলো কিন্তু এই পাশে আছে, ডানের দিকে। তো এই 5টা ব্যতিক্রমের মধ্যে পড়লে তো সেটা ডান পাশের বিষয়বস্তু। আর যদি ব্যতিক্রমের মধ্যে 5টার মধ্যে না পড়ে, তাহলে নিশ্চয়ই এই 4টার মধ্যে পড়বে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থতর মধ্যে। তাহলে সেটা মার্ডারই থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি অ্যারেঞ্জমেন্ট করেছি একটু সহজ করে দেওয়ার জন্য, বই পড়লে অনেক সময় এভাবে বোঝা যায় না। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে হত্যা মানে ইন্টেনশন থাকবে। মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, অর্থাৎ নলেজ নিয়ে হত্যা, যে এই কাজটা করলে আরেকজনের মৃত্যু হবে, তার মানে জেনে শুনে কাজ করলে। না জেনে করলে সেটা সরল বিশ্বাসে বা ভুল ক্রমে হতে পারে, কিন্তু জেনে শুনে করলে সেইটা আর ছাড় পাবে না, মার্ডারই হবে। এমন শারীরিক আঘাত বা ইনজুরি যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটতে পারে। আমার হাতে একটা পিস্তল আছে, আমি সামনের একজন ব্যক্তির মাথায় ধরে গুলি করে ফেললাম। একটা মানুষের ব্রেনে গুলি লাগলে কি সে বাঁচবে? বাঁচবে না। আমি তো জানি এটা গুলি করলে মরে যাবে, তো আমি সে কাজটা করলাম। তাহলে কি হবে? সে অবশ্যই মারা যাবে, এবং এটা আমি এমন আঘাত দিচ্ছি যে আঘাতের কারণে সে মরে যাচ্ছে। আসন্ন বিপজ্জনক কার্যের, ইমিডিয়েটলি ডেঞ্জারাস অ্যাক্ট, আমি যে উদাহরণটা এই মুহূর্তে দিলাম 4 নম্বরের ক্ষেত্রে সেটা শুট করে, যে আমি এমন একটা ডেঞ্জারাস কাজ করলাম যেটা ইনস্ট্যান্ট একটা মানুষ মারা যেতে পারে, যেমন গুলি করে হত্যা বা কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা। আর শারীরিক আঘাত 3 নম্বর, সেটা আর একটু নর্মাল উদাহরণ দেওয়া যেতে পারে, যে এমন একটা ব্যক্তি যে তার বুকে যদি জোরে আঘাত করা হয় বা তার প্রাইভেট পার্টে জোরে আঘাত করা হয়, সে মারা যেতে পারে। বা একজন গর্ভবতী নারী, তার পেটে যদি জোরে আঘাত করা হয়, তাহলে মিসক্যারেজ হয়ে যেতে পারে, মাও মরে যেতে পারে, বাচ্চাও মরে যেতে পারে। তো এই এই মানে আঘাতগুলো স্বাভাবিক নিয়মে মানুষ মারা যাবে, যে এই ধরনের আঘাত করা উচিত হয়নি। এখন যদি বলি যে আমি এই আঘাত করেছি কিন্তু আমি জানতাম না এই আঘাতে মরে যেতে পারে, মারা যেতে পারে, এই ধরনের কথা বলার তো সুযোগ নাই। কারণ আপনাদের জানা উচিত যে এই ধরনের আঘাত করলে একটা মানুষ মারা যেতে পারে। এখানে উদাহরণ আছে, যে হত্যা করার উদ্দেশ্যে অভিপ্রায় নিয়ে গুলি করে হত্যা করা যদি হয়, তাহলে এই গুলি করেই আমি হত্যা করে দিচ্ছি, সেটা অবশ্যই খুন হবে, মার্ডার হবে। মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো অসুস্থ ব্যক্তিকে আঘাত করে খুন, তাহলে আঘাত করলে হত্যা হবে এবং সেটা খুন হবে। তবে অসুস্থতার বিষয়ে না জেনে আঘাত করে যদি হত্যা করা হয়, সেটা খুন নয়, তাহলে হয়ে যাবে কালপেবল হোমিসাইড। তাহলে দেখেন যে আ- সে অসুস্থ, এই আঘাতে একটা স্বাভাবিক মানুষ মরবে না, কিন্তু সে যেহেতু অসুস্থ তাই মারা গেল। আমি জানতাম না ভাই সে অসুস্থ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ব্যাপারটা এরকম। তো এই ক্ষেত্রে সে তার মার্ডার হবে না, মার্ডারের জন্য তার সাজা হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হয়ে যাবে সেটা। তার মানে সাজাটা কম হবে, ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে। উদ্দেশ্যমূলকভাবে তরবারি বা লাঠি দ্বারা আঘাত করে হত্যা,
মানে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই কাউকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে, অথবা মাথা আঘাত করলাম, ব্রেন হ্যামারেজ হয়ে মারা গেল, রক্তক্ষরণ হলো মাথায়, বা তরবারি দিয়ে আঘাত করলাম, কেটে মারা গেল। কোনো অজুহাত ছাড়াই জনতার উপর গোলাবর্ষণ করে হত্যা, মানে কোনো কারণ নাই, কিচ্ছু নাই, অনেক লোক আছে তার মধ্যে গোলাবর্ষণ করা হলো, বোমা মেরে দেওয়া হলো, তাহলে অনেকগুলো লোক মারা যাবে, তাহলে এটা তো গণহত্যা হয়ে গেল। হত্যা তো হবে, গণহত্যা হবে, মার্ডার হবে অনেক ব্যক্তিকে মারার জন্য। এখানে একটা লাইন আছে যে অপরাধজনিত নরহত্যা হলো মূল অপরাধ এবং খুন হলো তার একটি বিশেষ শাখা, যেটা 99 ধারায় এটা মূল অপরাধকে ব্যাখ্যা করছে, জাস্ট এটা একটা ডেথ, এটাকে ব্যাখ্যা করছে। আর 300 ধারায় এসে বলছে এটা মার্ডার, একটা বিশেষ শাখা। তার মানে একটা, যেমন এটা হাত, এই হাতে, এই পুরো হাতটাকেই আমি বলতে পারবো কি কালপেবল হোমিসাইড বা জেনাস, এবং এই হাতের একটা আঙ্গুল হচ্ছে মার্ডার। আরো তো জিনিস আছেই, এটা একটা, এটা একটা, বাকি অন্যগুলো, তাহলে একটা আঙ্গুল হচ্ছে মার্ডার, আর বাকি যে আঙ্গুলগুলো থাকছে সেগুলো সেলফ ডিফেন্স, জেনারেল এক্সেপশনস, তারপর বা কালপেবল হোমিসাইড বা নেগলিজেন্স, এগুলোর মধ্যে পড়বে। তাহলে ব্যাপক অর্থে কালপেবল হোমিসাইড বলতে সকল প্রকার মৃত্যু ঘটানোকে বোঝায়, মানে নরহত্যা করা হয়েছে, এটাকে জেনাস বলা হচ্ছে। আর স্পেসিস, জেনাস স্পেসিস এটা সায়েন্সের ল্যাঙ্গুয়েজ, বায়োলজি, বায়োলজিতে পড়া হয় জেনাস এবং স্পেসিস। স্পেসিস মানে প্রজাতি, আর জেনাস মানে গণ, গণ প্রজাতি। যারা সায়েন্স পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন এটা। এরপরে হচ্ছে, এটা কিন্তু রিটেন প্রশ্ন একটা ছিল, এই রিটেন প্রশ্নের একটা লাইন তুলে দিয়েছি, বলা যায় না, এটা তুলে দিতে পারে। এরপরে আমরা ডান পাশে পড়বো, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়। পাঁচটি ব্যতিক্রম সাপেক্ষে, যে এই পাশে যে পাঁচটি ব্যতিক্রম বললো, এটা এই পাশে ব্যতিক্রমের মধ্যে পড়লে, আর এই পাশে ব্যতিক্রমের মধ্যে না পড়লে মার্ডার, ব্যতিক্রমের মধ্যে পড়লে মার্ডার হবে না, অন্য কিছু হবে। কি হবে সেটা আমরা ব্যতিক্রমগুলো একটা একটা করে ধরে পড়লে বুঝতে পারবো। ব্যতিক্রম এক, গুরুতর ও আকস্মিক উত্তেজনার, গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে খুন, মানে অন্য ব্যক্তিকে হত্যা, খুন নয়, তবে অপরাধমূলক নরহত্যা হবে। এখন গ্র্যাব অ্যান্ড সাডেন যদি প্রভোকেশন দেওয়া হয়, একজনকে দিল, তখন সে উত্তেজিত ভাবে, এমন উত্তেজিত হয়ে গেল, উত্তেজিতটা কে দিল, একটু উদাহরণ দিই। এ আছে, এই পাশে বি আছে, বি এর আশপাশে সি আছে, ডি আছে। এখন বি তাকে এমন একটা কথা বলেছে, এ খেপে গেছে, খেপে যে বি কে আঘাত করে গিয়ে ডি কে আঘাত লেগেছে, দেখে এখানে ডি মারা গেছে। এখন এটা বলছে যেহেতু বি তাকে উত্তেজিত করে দিয়েছিল, বি কে মারতে যে এ যদিও মারা গেছে, এটা মার্ডার হবে না, কিন্তু এটা জাস্ট কালপেবল হোমিসাইড হবে। তবে শর্ত থাকে এখানে, আবার শর্ত আছে কি, এই 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে শর্ত আছে। প্রথমত, নিজে নিজেকে আকস্মিক উত্তেজনা প্রদান করা যাবে না। আমি এমন একটা, আমি বলতে এ এমন একটা মাদকদ্রব্য গ্রহণ করলো যে নিজে উত্তেজিত হয়ে গেল, বা এমন একটা পরিস্থিতি নিজের উপর সৃষ্টি করলো যে উত্তেজিত হয়ে যে এদেরকে মারতে গেল, তাহলে নিজেকে নিজেকে মাতাল করা যাবে না, উত্তেজিত করা যাবে না, এবং সেটার সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। অন্যের দ্বারা যদি প্রভোকেশন আসে, প্রভোকেশন মানে উত্তেজনা সৃষ্টি করা, মানে খেপিয়ে দেওয়া এক কথায়, সাধারণ ভাষায়। দ্বিতীয়ত, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না, মানে পুলিশ আমাকে অ্যারেস্ট করতে আসছে, আমি খেপে গেলাম, আমাকে কেন অ্যারেস্ট করতে আসছে, আমি তো একজন বড় মানুষ, খেপে যে পুলিশকে আমি মেরে দিলাম। পুলিশকে মারতে গিয়ে হয় পুলিশই মরলো বা আশপাশের আরো কেউ মারা গেল, তাহলে এটাও কি হবে, মার্ডার হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। না, এখানে, সরি, আর একটু ক্লিয়ার করে, ব্যতিক্রম একে বলছে উত্তেজনা যদি অন্য কেউ দেয়, এখানে বি উত্তেজনা দিয়েছে, বি যদি উত্তেজনা দেয় তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে, কিন্তু যদি নিজে নিজেকে উত্তেজনা দেয় তাহলে সেটা মার্ডার হবে। বা পুলিশ অ্যারেস্ট করতে আসছে, পুলিশ অ্যারেস্ট করতে আসছে, পুলিশকে মেরে দিলাম, তাও সেটা মার্ডার হবে, কারণ এটা 1 নম্বর ব্যতিক্রমের শর্তর মধ্যে পড়ছে, তাই এটা মার্ডার। তো যেটা আলোচনা করছিলাম 300 ধারায়, ব্যতিক্রম এক, ব্যতিক্রম একের আবার শর্ত আছে, যে ব্যতিক্রম একের মধ্যে পড়তে হলে আবার 3টা শর্ত পূরণ করতে হবে, এই 3টা শর্ত পূরণ করতে না পারলে সেটা আবার মার্ডারেই থেকে যাবে। আহ, তাহলে প্রথম শর্ত যেটা ছিল, সেইটা যে নিজে নিজেকে যদি কেউ উত্তেজিত করে, সেই ক্ষেত্রে সেইটা
আর কালপেবল হোমিসাইডে যাবে না, সেটা মার্ডার হয়ে যাবে। আর যদি কোনো পুলিশ আসলো বা অন্য কেউ আইনানুগ কাজ করতে আসছে, সেটা আমার সেলফ ডিফেন্স নাই তাকে আটকানোর, আমি আটকাতে পারি না, তো আমি তাকে আঘাত করলাম, তখন সেটা হয়ে গেল কি, যেমন পুলিশ একে আঘাত করলে সেটা মার্ডারই হয়ে যাবে, সেটার কালপেবল হোমিসাইড অর্থাৎ 1 নম্বর ব্যতিক্রমের আন্ডারে যাবে না। আরো একটা কি, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না, অর্থাৎ এমন উত্তেজনা সেটা আমি আত্মরক্ষার হিসাবে ব্যবহার করতে পারি না, সেই ক্ষেত্রেও এই 1 নম্বর ক্ষেত্রে, 2 নম্বর ক্ষেত্রে এবং 3 নম্বর ব্যতিক্রমের ক্ষেত্রে, ব্যতিক্রমের যে শর্ত এর মধ্যে যদি যায়, তাহলে সেটা কিন্তু মার্ডার হবে। তার মানে 1 নম্বর ব্যতিক্রমের আবার তিনটা কি আছে, শর্ত আছে। 1 নম্বর ব্যতিক্রমের সুবিধা নিতে হলে এই তিনটা শর্ত যদি পূরণ করে, তাহলে সেটা কালপেবল হোমিসাইডই হবে, কিন্তু মার্ডার হবে না। আর যদি তিনটা শর্ত পূরণ করতে ব্যর্থ হয় সেই ঘটনাটি, অর্থাৎ এই আসামি, সেক্ষেত্রে তার মার্ডারের অপরাধ হয়েছে মর্মে ধরে নেবে। এরপর এখানে ব্যাখ্যা, উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা, মানে এমন উত্তেজনা সেটা গুরুতর ছিল কিনা, মানে খেপিয়ে দেওয়াটা যথেষ্ট ছিল কিনা, যে একটা মানুষ তার ভারসাম্য হারিয়ে অন্য কাউকে আঘাত করে মেরে ফেললো, যদি হয়, তো এটা ভাবতে হবে। তা একটি ঘটনাগত প্রশ্ন, অর্থাৎ ঘটনাটা কি হয়েছিল সেটা ব্যাখ্যা করে আদালতকে বোঝাতে হবে। উদাহরণ 6টি বই হতে পড়ে নিন, পড়ে বইয়ে যে 6টি উদাহরণ আছে এই 6টি উদাহরণ পড়লে এই জায়গাটা আরো ক্লিয়ার হবে। তার মানে 1 নম্বর ব্যতিক্রমটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখানে মামলায়, মার্ডার কেসের ক্ষেত্রে কিন্তু অনেক সেলফ ডিফেন্স বা অন্যান্য বিষয়গুলো আসবে, আসামির পক্ষে মামলা এবং প্রসিকিউশন পক্ষে মামলার রেজাল্ট কিন্তু নির্ভর করবে এই জিনিসগুলো বুঝতে পারলে। তো বড় মামলা বলতে মার্ডার কেস, এই ধরনের মামলায় ভালো প্র্যাকটিস করতে হলে এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এরপরে ব্যতিক্রম 2, ব্যতিক্রম 2 বলা হচ্ছে দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে। দেহ ও সম্পত্তি, দেহ রক্ষার্থে 100 ধারায় 6টি ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করা যাবে, আর সম্পত্তি রক্ষার্থে 3 ধারায় 4টি ক্ষেত্রে, এই মোট 10টি ক্ষেত্রে। বলছে এই 10টি ক্ষেত্র ব্যতীত আবার সীমার কথা বলা আছে কত ধারায়, 99 ধারায়। তাহলে 100 ধারা, 103 ধারা এবং 99 ধারা, এই তিনটা ধারাকে আমাকে বিবেচনা করতে হবে। এই তিনটা ধারার যে শর্তগুলো, সেই তিনটা ধারার যে এলিমেন্ট, সেগুলো যদি পূরণ করে, তাহলে কি হবে, সেলফ অফ প্রাইভেট ডিফেন্স হিসেবে সেটা ট্রিট হবে। যেটা আমি আগে বললাম যে এ বি কে মেরে ফেলেছে, কিন্তু সেটা প্রাইভেট ডিফেন্স হতে পারে। তার মানে 2 নম্বরের ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে, 2 নম্বর ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে, তাহলে সেটা কি হবে, খুন হবে না কিন্তু কালপেবল হোমিসাইড হবে। কারণ 2 নম্বর ব্যতিক্রমে বলা হচ্ছে দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে, তার মানে 99 ধারাকে ভায়োলেশন করেছে। 100 এবং 103 ধারার বিষয় করতে গিয়ে 99 ধারায় যে সীমাটুকু দেওয়া হয়েছিল সেই সীমা অতিক্রম করেছে। একজন ব্যক্তি বাঁশে লাঠি নিয়ে এগিয়ে আসছে আমাকে মারার জন্য, আমি কি করলাম, আমার হাতে থাকা পিস্তল দিয়ে তাকে গুলি করলাম একটা। গুলিটা তার হয়তো বা শরীরের কোন স্থানে লাগলো, কিন্তু এই গুলিতে সে মারা যেত না। আমি আবার আরেকটা গুলি করে দিলাম, তো প্রথম গুলিটা মারলো, মারলাম, সে পড়ে গেল, আমি আবার দ্বিতীয় গুলি মারলাম, তাহলে দ্বিতীয় গুলির জন্য আমি কি হয়ে গেলাম, দোষী হয়ে গেলাম। মানে প্রাইভেট ডিফেন্সের সীমা আমি অতিক্রম করলাম 99 ধারায়। মানে যতটুকু ক্ষতি করার ততটুকুই ক্ষতি করতে হবে, অতিরিক্ত ক্ষতি করলে 99 ধারায় আমার প্রাইভেট ডিফেন্সটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, প্রাইভেট ডিফেন্সটা তখন আর সুবিধা নিতে আমি পারবো না। ব্যাপারটা এরকম। এখন ব্যতিক্রম 2 বলছে যে সীমা যদি অতিক্রম করে, তাহলে সেটা আহ, বি যেহেতু মারা গেল, তাহলে এটা খুন হবে না কিন্তু এটা কালপেবল হোমিসাইড হবে, অর্থাৎ অপরাধমূলক নরহত্যা হবে, 304 ধারার অপরাধ হয়ে যাবে। সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসেবে ক্ষমতার ক্ষমতার সীমা অতিক্রম করে খুন, হত্যা করলে সেটা খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা হবে। মানে সরকারি কর্মচারী, কোনো পুলিশ অফিসার যে এনকাউন্টার করে, এনকাউন্টার যখন করছে, সেটা যদি ইচ্ছাকৃত ভাবে হয়, কাউকে যদি মেরে ফেলে, যেটা পালিয়ে যাচ্ছে বন্দুক যুদ্ধে মারা গেল সেটা ভিন্ন জিনিস, ক্রস ফায়ার। এনকাউন্টার করছে ইচ্ছাকৃত ভাবে, কাউকে মেরে ফেললো এবং বললো যে সে পালিয়ে যাচ্ছিল তাই আমি মারলাম। এখন কেউ যদি পালিয়ে যায়, তার বুকে গুলি লাগবে না, পিঠে গুলি লাগবে, কিন্তু পোস্টমর্টমে দেখা গেল যে বুকে গুলি লেগেছে। তো পুলিশ তো বুকে গুলি মারতে পারে না, কারণ কেউ পালালে তো আর বুকে গুলি লাগবে না, লাগবে পিঠে, পিছনে গুলি লাগবে। তো যেহেতু সামনে দিয়ে গুলি ঢুকেছে, বুঝতে হবে এটা কি হবে, হয়েছে কোনো এনকাউন্টার বা ক্রস ফায়ার না, এটা কি হয়েছে, কালপেবল হোমিসাইড হয়েছে। মানে পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি করেছে, তার ক্ষমতার লঙ্ঘন করেছে সে।
4। তাহলে পুলিশ কিন্তু সেখানে পুলিশ যেহেতু করছে, তাই পুলিশের একটা ক্ষমতা যেহেতু আছে, তাই সেখানে মার্ডার না হলেও কালপেবল হোমিসাইড হয়ে যাবে। আর তার যদি ইন্টেনশনটা সেই লেভেলের থাকে তাহলে সেখানে মার্ডারও হয়ে যেতে পারে। ঘটনা কি সেটা বুঝতে হবে। ব্যতিক্রম 4, আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল। ঝগড়া শুরু হয়েছে, ঝগড়ার মধ্যে একজন আরেকজনকে দাম করে মেরে দিল, মারা গেল। তাহলে কি হবে? ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়াই, মানে আমার মারার ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা কথা বলেছে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, মেরে দিয়েছি। সেটা খুন হবে না, কিন্তু মেজাজ খারাপ হলেই কি এই যে নিজেকে কন্ট্রোল করতে হবে না, নিজেকে সংযত হতে হবে তো, যেহেতু মানুষ। তো বিবেক দিয়ে কাজ করতে হবে, আমাদের শান্ত হয়ে কাজ করতে হবে। ওই যে একটা কথা আছে কোয়ান্টাম মেথডের, যে রেগে গেলেন তো হেরে গেলেন, তো রেগে গেলে হবে না, শান্ত মাথায় কাজ করতে হবে। তো ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়াই, যখন মানুষের রাগ হয়ে যায় তখন আর মাথা প্রপারলি কাজ করে না, তখন কি একটা করে বসে বলা যায় না। তো এই অবস্থায় যদি খুন করা হয়, খুব ক্রোধ, রাগান্বিত হয়ে গেছে ঝগড়ার ফলে, তখন সেটা কি হয়ে যাবে? কালপেবল হোমিসাইড হবে, কিন্তু মার্ডার হবে না। ব্যতিক্রম 5, সম্মতিক্রমে মৃত্যু, অর্থাৎ ডেথ উইথ কনসেন্ট। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিলে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে সেটা খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা। একজন 18+ ব্যক্তি যার বয়স 18 বছরের বেশি, তিনি যদি আরেকজনকে বলে আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না, আমাকে আত্মহত্যা করতে সহযোগিতা করো, কিন্তু তারপরেও কেউ নিজে নিজে চাচ্ছে মারা যেতে, আমি তাকে যদি সহযোগিতা করি, হ্যাঁ, উদাহরণ বি, এ বি, এখন বি এ কে এসে বলছে এর বয়স হচ্ছে 18 বছর বা তার বেশি, 18 বা 18+, মানে সে একজন সাবালক ব্যক্তি। এই বি এসে এই বি এসে এ কে বলছে যে আমি বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলো, মানে সম্মতি দিয়েছে। বা এমন একটা কাজ করছে যেখানে মৃত্যু ঝুঁকি আছে, এমন একটা কাজ করছে যেখানে মৃত্যু ঝুঁকি আছে, এই কাজটি করতে যে এর হাতে বি মারা গেল। তাহলে বি যদিও সম্মতি দিল, তারপরে এই ধরনের মৃত্যু মার্ডার না, কালপেবল হোমিসাইড হবে। মানে কেউ মারতে বললে আমি মারবো না, একজনকে মারতে বললে আমি মানুষকে মেরে ফেলবো, এটা কি হয়? এটা হয় না। এই কারণেই সেটা কি হবে? খুন হবে না, মার্ডার হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড বা অপরাধমূলক নরহত্যা হবে। এখানে একটা বিষয় হচ্ছে, এই 18+ যদি না হয়, অর্থাৎ শিশু হয় 18 বছরের নিচে, বা কোনো উন্মাদ ব্যক্তি যদি কেউ পারমিশন দেয় যে আমাকে মেরে ফেলেন, বা সে, মনে করেন এ বি এর কাছে একটা কি নিয়ে গেল, একটা বিষের বোতল নিয়ে গেল, কীটনাশক, পয়জন, এখন বলছে যে এটা খাও। এখন বি যদি না বলে হয় খেয়ে ফেলবে তো, অথবা বি কে বললো যে এর মধ্যে বিষ আছে, তুমি এটা খাও, সে যদি না বলে হয় না বুঝে খেয়ে ফেলবে, তখন কিন্তু সেটার কালপেবল হোমিসাইড থাকবে না, সেটা মার্ডারই হয়ে যাবে। কারণ শিশুকে কি করা হয় যায় না, শিশুর পারমিশন দেওয়ার, শিশুর কনসেন্ট দেওয়ার কি নাই, ক্ষমতা নাই, ভালো মন্দ বোঝার মতো ততটা সে কি হয়নি, মানসিকভাবে স্টেবল হয়নি, যে সে তার ভালো মন্দ বুঝবে। একটা বিষ খেলে আমি মারা যেতে পারি, মৃত্যুটা কি সেটাই তো বোঝে না একজন শিশু। 18 বছর না হলে সেটা বোঝে না, এটা ধরে নিতে হবে। এখন 18 বছর হওয়ার পরে তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়, তার আগে নয়। তাহলে 5 ধারাটা 18+ ব্যক্তির ক্ষেত্রে, 18+ এর নিচে আসলে তখন সেটা মার্ডারের মধ্যে চলে যাবে। তার মানে শিশুর সম্মতি সম্মতি নয়। সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। তাহলে খুন সেটা তো এক প্রকার অপরাধমূলক নরহত্যাই বটে, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা তো খুন নয়। কিছু হয়ে যাচ্ছে শুধু অপরাধমূলক নরহত্যা, কিছু প্রাইভেট ডিফেন্সের মধ্যে চলে যাচ্ছে। তো আশা করি যে 299 এবং 300 ধারা মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি, জাস্ট 299 এবং 300 ধারা থেকে যদি কারো প্রশ্ন থাকে এই মুহূর্তে প্রশ্ন করে বুঝিয়ে নেন, তারপরে আমি অন্য ধারায় যাব। আচ্ছা, রাজাক ভাই। আসেন, লাইন আসেন। যে আঠারো রাজাক ভাই বছরের লাইনে আসেন। 17 বছর। স্যার, আমার বলেন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আমি বলছিলাম স্যার, 18 বছরের বেশি, এখানে কি 18 হলেও কি এটার ভিতরে পড়বে নাকি 18 বছরের বেশি হতে হবে?
বা যে 18 যেহেতু নিচে হতে হবে? এখানে 18 বছরের বেশি লেখা আছে আমার নোটে। এখন মূল যদি বিয়ার একটা মানে অ্যাবভ 18 লেখা থাকে তাহলে 18 বছরের বেশি হবে। 18তম না জন্মদিনে যদি হয় তাহলে হবে না। আহ, না, আপনি আঠারো বলছেন যে বছর এক 18 বা তার বেশি, তাহলে কথাটা ক্লিয়ার আছে। আর যদি 18 বছর বেশি থাকে তাহলে তো 19 বছর হওয়ার বা 18 প্লাস হওয়ার কথা। এই না, জন্য স্যার 18 বছরের কনফিউশন হয়ে বেশি গেলাম। লেখা আছে। 18 বছরের বেশি মানে 18 বছর একদিন হতে হবে। এখন জি, 18তম জন্মদিন মানে 18 বছর 0 দিন, জি, সেক্ষেত্রে হয়তো বা হবে না। এখন বিয়ার একটা 18 বছরের বেশি আমি নোটে লিখেছি, বিয়ার একটা হয়তো বা অ্যাবভ 18 লেখা আছে, আচ্ছা, সে কারণেই ঠিক আছে। বিয়ার একটা একটু দেখে নেন। তো এটা থ্যাংক ইউ। খুব একটা ভাইটাল ম্যাটার না, তবে ভাইটাল ম্যাটার হয়ে যায় ওই যে এই 9 বছরের কম হ্যাঁ, বা জি 9 বছর স্যার, এই বয়স্ক, জন্যই এটা ক্লিয়ার এরকমই হওয়ার জন্য। হচ্ছে এখানে। তো এখানে আপনার ক্লিয়ার হওয়ার জন্য জাস্ট বিয়ার একটা বের করলে আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন। ভাষাটা কি দেওয়া আছে, ইংলিশটা দেখবেন, বাংলা দেখবেন না। ওকে তো এখানে 18 শুধু দেওয়া আছে না অ্যাবভ 18 দেওয়া আছে বা এক্সিড 18, এই ধরনের ভাষা, বা আমি দেখেও বলে দিবনি। আর কোনো জায়গায় প্রবলেম আছে? না আচ্ছা, না আচ্ছা, এটা এর অন্যগুলো আগে বুঝতে ব্যাচ পারছি ওয়ানে সুন্দরভাবে। আপনি যেহেতু ব্যাচ ওয়ানের স্টুডেন্ট, ব্যাচ টু এও আপনি দেখেছেন। এটা আজকে একটু ভিন্ন অঙ্গিকে পড়ালাম, এখন বলেন জি, আজকে নতুন সম্পূর্ণ কিছু ভিন্ন বোঝা গেল কিনা। অঙ্গিনী, অনেক কিছু বোঝা গেছে স্যার। এটা আরো ক্লিয়ার হলো মনে হচ্ছে। জি স্যার, আমি এর আগেও কারণ ভিডিওটা দেখেছি আপনার, মানে ক্লাস শুরুর আগে তো হ্যাঁ, সেখানে হ্যাঁ, এবং এখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বোঝানো হয়েছে স্যার, যাতে আমাদের বোঝা সহজ হয়ে গেছে আর হ্যাঁ, আমার না ক্ষেত্রে এখানে বিশেষ। এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা 2 দিন পরে অ্যাডভোকেট হবেন। তো অ্যাডভোকেট হওয়ার পরে আপনার এই জিনিসটাকে, একটা ঘটনাকে একজন আসলো আপনার কাছে, এসে বললো এই ঘটনা ঘটেছে, তখন তার ঘটনা স্পষ্টভাবে শুনতে হবে। প্রয়োজনে 299 ধারা এবং 300 ধারার বেয়ার অ্যাক্ট এবং আমার নোট বের করবেন, পরে এখানে কিভাবে আছে, তার ঘটনাটা কোন দিকে গেল, সেকশন কোনটা দিব। আপনি যদি জি, আহ কেউ মামলা করে, মামলার ঘটনাটা শুনবেন, শোনার পরে ডিফেন্সে যদি থাকে আসামি পক্ষের, তাহলে জামিন করাতে এবং আসামের জেরা, তারপরে আর্গুমেন্ট এবং আসামের যদি সাপাই সাক্ষী দেওয়ার মতো থাকে, এই জিনিসগুলোতে আপনি সুবিধা নিতে পারবেন। আর যদি বাদী পক্ষে মামলা করতে আসে তাহলে তো খুবই বিপদ। সিআর মামলা করতে আসলো মার্ডার কেসের সিআর মামলা ফাইলিং করা তো চারটেখানি কথা নয়। আমি 302 ধারা ঢুকিয়ে দিলাম, মামলা জাস্ট লিখে দিলাম, সেখানে অনেক ফাঁক ফোকর রেখে দিলাম, তাহলে হবে না। আমাকে সাউন্ড প্রুফ বা বুলেট প্রুফ করতে হবে আমার মামলাটাকে, যেন কোথাও কোনো দুর্বলতা না থাকে। খুবই সতর্কভাবে করতে হবে। ফাইলিং করতে হবে, প্রিন্ট করতে হবে, পড়তে হবে, আবার চেঞ্জ করতে হবে, ডেভেলপ করতে হবে। তো এগুলো করা সম্ভব এই 299 এবং 300 ধারাকে বুঝে। তো আশা করি জি স্যার। আমি স্যার এগুলো অ্যাবভ রিটেনে, 18 দেয়া আছে মেন বইতে স্যার, তার মানে হ্যাঁ, 18-র ঊর্ধ্বে হবে আর কি। জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাবভ যেহেতু আছে এই কারণে জি আমি স্যার। উপরে দিয়েছি। এখন জি স্যার। যেহেতু আছে আইনে অ্যাবভ হলে হবে, তাহলে 18 বছর তার যদি জন্মদিনে হয় তাহলে হবে না। তাহলে জন্মদিনটা আমরা একটা স্ট্যান্ডার্ড ধরবো, জন্মদিনের আগে 18 বছরের নিচে, জন্মদিনের পরে 18 বছরের পরে। স্বপন ভাই ধন্যবাদ, আপনি বলেছেন অ্যাবভ, তার মানে আমার নোটেও সঠিক আছে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সময় নষ্ট আচ্ছা, করি। না, না, সময় ঠিক আছে, এটা তো দরকার আছে। এরপরে সোহাগ ভাই লাইনে আসবেন। 299 এবং 300 ধারা নিয়ে কথা হচ্ছে। স্যার যে 21 নম্বর পৃষ্ঠা স্যার দুইটা, 2 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন, এই দুইটা প্রশ্ন নিয়ে স্যার অনেক ইয়েতে আছি। এই এক এক একটু জায়গায় স্যার এক এক রকমের ইয়েগুলো আপনাকে মনে হয় আমি এর আগে স্যার একবার ওই যে হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম, এইটা একটু আচ্ছা, যদি স্যার ক্লিয়ার করেন আর কি। আচ্ছা, 2 নম্বর এমসিকিউ, 21 এবং পৃষ্ঠা 7 নম্বর। হ্যাঁ, 2 এবং 7, এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখাই ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। এক্স এর অপরাধটা কি হবে? আমি ক্লাস শুরুতেই প্রথমে বলেছিলাম একটা ঘটনা তুলে দিবে, কি অপরাধ হবে এটা বলতে হবে। সেটা চুরি ডাকাতির ক্ষেত্রে হতে পারে, আটক অবরোধের ক্ষেত্রে হতে পারে, বাধা, এই যে ক্রিমিনাল ফোর্স অ্যাসল্ট, এগুলোর ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো পেনাল কোডে আপনাকে ঘটনা বুঝে এটা অপরাধের নামটা কি বুঝতে হবে, অর্থাৎ এলিমেন্ট কি কি আছে, এই ধরনের প্রশ্ন। এটা 2 নম্বর প্রশ্ন উত্তর করা হয়েছে খ, দণ্ডনীয় নরহত্যা, খুন হবে না। এখান থেকে প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্নের মধ্যে বলা হয়নি যে এই গর্তটা এক্স এর চলার পথে করেছে। একটা চলার পথ, যে পথ দিয়ে এক্স ওয়াই এর চলার পথে, এই পথ দিয়ে ওয়াই চলে। এখন একমাত্র ওয়াই এর চলার পথ কি এটা? একটা চলার পথে অনেক মানুষ তো চলতে পারে, পারে কিনা? জি।
যেহেতু এই চলার পথে আরো মানুষ চলতে পারে, তার মানে এখানে ওয়াই এর এই গর্তে পড়ার পসিবিলিটি 100% না। সে গর্তে পড়তেও পারে, না পড়তেও পারে, এক। দুই হচ্ছে অন্য ব্যক্তিও পড়তে পারে, দুই। তার মানে ডেফিনেটলি না যে সে ওয়াই কেই মার্ডার করবে। তার মানে এখানে ইন্টেনশনটা কিন্তু পারফেক্ট না। আর যেহেতু ইন্টেনশনটা পারফেক্ট না, এই কারণে সেটা মার্ডার হবে না, দণ্ডনীয় নরহত্যা হবে। ইন্টেনশনটা সে করেছে, হয়তোবা অন্য কাউকেও আহ দেখা যাচ্ছে যে স্যার মৃত্যুর প্রশ্ন ফাঁদ পড়লে পেতে যেটা বোঝা যাচ্ছে সেটা তো ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায়, হ্যাঁ, কথাটা এভাবে এখানে লিখেছেন। মৃত্যু, এখানে এখানে হতে পারে যে কোনো বন্য পশু। ওয়াই এর চলার পথ বলছে। ওয়াইয়ের চলার পথে, তো ওই চলার পথে বন্য পশু চলতে পারে, বনের মধ্যে দিয়ে চলছে, এটাও হতে পারে। এখানে অন্য কোথাও কি আপনি খুন পেয়েছেন কোনো বইয়ে? জি এটার জি উত্তর। জি, সেই জন্য সমস্যাটা হচ্ছে। আচ্ছা, কয়েকটা সেটা আমি আমাকে। দুই তিনটা বই দেখছি, ওই দুই তিনটা বইয়ের মধ্যে মানে খুনটা আছে। ওরা বলতেছে যে যেহেতু এই ওয়াই এর চলার পথে গর্ত করছে, তার মানে তার হ্যাঁ। ইন্টেনশন ছিল যেহেতু ওয়াই এই পথ দিয়ে চলে, হুম। এই জন্য কিন্তু মানে এটা খুন হবে যেহেতু আচ্ছা, মানে ওয়াই এর চলার পথ। তাহলে এটা আমি ব্রেকে দেখে নিচ্ছি। আর না হলে আমি কালকে দেখে আমি গ্রুপে এটা জানিয়ে দেবো যে এটার উত্তর অ্যাকচুয়ালি ক হবে না খ হবে, খুন হবে না কালপেবল হোমিসাইড হবে। ওকে। জি এখানে স্যার। আমিও দু একটা যেই বইগুলোতে পেয়েছি বা আমি যেটা বুঝেছি সেটা করেছি, তবে আমার এখানে আরো যদি ভাবলে হয়তো বা আরো কিছু ব্যাখ্যা আসবে। মানে লজিক কোনটাতে বেশি যাবে সেটার উপরে আমাদের ডিপেন্ড করে উত্তর দিতে হবে। আর যদি কনফিউশন থাকে আমরা এই ধরনের উত্তর করব না। ওকে। জি ঠিক আছে। আচ্ছা, এরপরে সাত। ক এমন জি, একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। খ এই কথা না জেনে, খ এই কথা না জেনে। না জেনে, জেনে মারলে মার্ডার হতো, না জেনে মারছে তাই কালপেবল হোমিসাইড হবে। কিন্তু এখানে কি লেখা আছে? খুন লেখা আছে উত্তরে নাকি? জি স্যার। আচ্ছা। ক কে দৈহিক জখম করার অভিযোগে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। উক্ত আঘাতের ফলে ক মারা যায়। এটি একটি, এখানে খ এই কথা না জেনে, এটা কালপেবল হোমিসাইড হবে। এটা ঘ হবে উত্তর। হ্যাঁ, এটা মনে হয় কোনো ক্লাসে আমি কি ঠিক করে দেওয়ার কথা, এটা মনে হয় লক্ষ্য করেন, এটা ঘ হবে। এটা আমি এটা এর আগেই। বুঝতে স্যার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মানে সাধারণভাবে পড়লে আমিও যেটা বুঝছি যে এটা স্যার এই মানে অপরাধজনক নরহত্যা হওয়ার কথা, কিন্তু অন্যান্য কয়েকটা জায়গায় এটা খুনই পাইছি, আপনার এটা রাইট দেখছি আর কি। কিন্তু তারপরে যে পড়তে গিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা আপনার কাছে দাঁড়ান প্রশ্ন দাঁড়ান যে দাঁড়ান মানে দাঁড়ান 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 দাঁড়ান, আমি আরেকবার পড়ি। জি ক স্যার। এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। ক এই কথা না জেনে ককে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। না, এটা ঠিক আছে ভাই, এটা খুনি হবে। এটা খ, খুনি হবে। এখানে পরের লাইন দেখেন, শেষের লাইন, একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এখন যিনি ভিকটিম তিনি সুস্থ হোক আর তিনি অসুস্থ হোক সেটা তো ম্যাটার না। সুস্থ ব্যক্তি মরে যাবে যে আঘাত করেছে, অসুস্থ ব্যক্তি তো মরবেই, এই কারণে সেটা খুন হবে। এবার বুঝতে পারলেন, এই যে সুস্থ ব্যক্তি মরে যেতে পারে বা সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, এই লাইনেই বলে দিচ্ছে এটা খুন। কিন্তু ওই এই কথা না জেনে এটা আমাদেরকে কনফিউশন করার জন্য মূলত এই কথাটা এখানে ঢোকানো হয়েছে, এই কথা না এখানে জেনে। কনফিউশন করার জন্য দিয়েছে, মানে প্রথম লাইনে আপনি পড়ে মনে হবে যে এইটা কালপেবল হোমিসাইড, পরের লাইন পড়লে আপনার মনে হবে এটা খুন। দারুণ কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। তার মানে এই ধরনের প্রশ্ন পুরোটা বুঝে দুইবার পড়ে উত্তর করতে হবে। জি স্যার। ঠিক আছে। এখন যদি আমি এখানে সুস্থ কথাটা না লিখি, যে ক এই কথা না জেনে ক কে দৈহিক জখমদার অভিপ্রায়ে আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটায়, যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, আমি এই কথাটুকু কেটে যদি দিই তাহলে এটা কালপেবল হোমিসাইড হয়ে যাবে, মার্ডারার হবে না। ঠিক আছে। জি জি। আচ্ছা, তো ধন্যবাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তবে আমাদের 2 নম্বর নিয়ে একটা কনফিউশন থাকলো। ঠিক আছে, আপনি জি ক্লাস স্যার। শেষে 2 নম্বর রিলেটেড যে আপনার কাছে কোনো মেটেরিয়ালস আছে সেটা পাঠিয়ে দিবেন, এবং আমার কাছে যেগুলো আছে আমি দেখে সেটা আমরা ডিসাইড করব। ওকে। ঠিক আছে। তবে এই যে 2 নম্বর,
2 নম্বর, এটা যে আপনার দণ্ডনীয় নরহত্যা হবে এই রিলেটেড মনে হয় ডিরেক্ট একটা উদাহরণ আছে আমার যতটুকু মনে পড়ছে, মানে বিয়ার একটা ডিরেক্ট উদাহরণ আছে এবং বলছে এটা দণ্ডনীয় নরহত্যা হবে। জি মেবি স্যার। এরকম আমার মনে পড়ছে, বিয়ার একটা ডিরেক্ট উদাহরণ আছে এটা। তো বিয়ার অ্যাক্টের বাইরে তো আমার যাওয়ার সুযোগ নেই। এখানে স্বপন ভাই জি বলছে বলছেন। 2 নং প্রশ্ন যেটা একটা ডিরেক্ট উদাহরণ আছে, উদাহরণ বিয়ার অ্যাক্টে যদি বলে যে এটা দণ্ডনীয় নরহত্যা, তাহলে বিয়ার অ্যাক্টে যদি ভুল থাকে আমাকে ভুল উত্তরটাই করতে হবে। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? বিহার একটা স্যার ওই যে ইয়েতে এই দণ্ডমূলক অপরাধমূলক নরহত্যার মধ্যে মানে ওখানে উদাহরণ যেটা দেখাচ্ছে সেটা ওই যে কূপের মুখে ঘাস পেতে ফাঁদ তৈরি করে হত্যা, এইটা বোঝা যায় আর কি। আচ্ছা, আমি কিন্তু আরেকবার সেই জায়গাগুলো দেখব। যেহেতু আহ, আপনি রিসার্চ করেই এটা প্রশ্ন করেছেন, ইনস্ট্যান্ট উত্তর দেওয়াটা ঠিক হবে না। আমি একটু রিসার্চ করব এই জায়গায়, যেন এখানে আপনার আমার ক্লাস ক্ষেত্রে ওই টেস্টে যে ভুল হলে ইন্টেনশনটা যেটা ওখানে সেটা হচ্ছে ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখা, ওয়াই মানে মানে ওয়াই এর চলার পথ সেটা সে জানতো। আহ, কিন্তু এখানে আমাদের একটা উদাহরণ ইন্টেনশন যেটা প্রকাশ ওখানে পায়, আছে। কিন্তু ইনটেনশন কিন্তু পারফেক্ট হয় না। এটা ভাই লাইভ ক্লাসের সময় এটা নষ্ট না করি, ঠিক আছে, ঠিক এটা আমি আছে। দেখবো, দেখে বলবো নি, প্রয়োজন আপনার সাথে আমি আলাদা সময় দেবো কালকে। ঠিক আছে? জি স্যার। আর জি, প্রশ্ন আছে আসসালামু ভাই? আলাইকুম স্যার। না স্যার। আর প্রশ্ন আছে? তাহলে 299 এবং 300 ধারার আজকে যে পার্সপেক্টিভ যেভাবে আলোচনা করলাম, এটা কেমন লাগলো বলেন, মন্তব্য করেন। স্যার ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মানে আগের চাইতে আর একটু ক্লিয়ার ভাবে বুঝছি স্যার। হ্যাঁ, যেহেতু ভিন্ন ভাবে বললাম ওইভাবে তো বুঝেছেনি। তো ওই আমি জি। যেটা এই যে ওয়াটার ট্যাঙ্ক এগুলো আগে, অনেকের এই উদাহরণগুলো নিতে পারেন না, কারণ সবার উদাহরণ নেওয়ার ক্যাপাসিটি এক না। মানে উদাহরণ আমি দিলাম বোঝানোর জন্য, সেটা আরো গুলিয়ে ফেললাম, এরকমও হতে পারে। তো আজকে আমি একেবারে ক্লিন একটা মেথডে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি ভবিষ্যতে এইটা আপনাদের পরীক্ষার আগেই একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি লিখিতভাবে এটা বুঝিয়ে দিব। আমার ইউটিউব ভিডিওতে আসবে এবং এই শর্ট ভিডিওটা আবার কি হবে, আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা নিয়মিত ভিডিও পাবেন এই মাসের শেষের দিক থেকেই। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি নম্বর তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবো গুরুত্বপূর্ণ জায়গায়। কারণ তখন আমার ক্লাস কমে যাবে, ক্লাস কমে গেলে মানে যখন কাজ থাকবে না তখন আপনাদের ভিডিও দিয়ে আমি সেগুলো হেল্প করার চেষ্টা করব। তো এখন আমরা চলে যাব পরবর্তী সেকশন গুলো। এ- আপনার একটু করে নয়েজ আসছে, তাই শখ ভাইকে আমি একটু বলবো যে একটু মিউট করে দিবেন। আর যাদের প্রবলেম আছে হাত উত্তোলন করেছিলেন, এখন আর হাত উত্তোলন নেই, তাই আমি ধরে নিব যে এখানে আর প্রবলেম নাই। আমি অন্য সেকশন গুলোতে অগ্রসর হই। এখানে 301, একজনকে খুন করতে গিয়ে অন্যজনকে খুন, তার মানে ইন্টেনশন আছে খুন করার, জেনে শুনে খুন করতে যে একজনকে খুন করতে যেয়ে অন্যজনকে খুন করলেও এটা কি হবে, খুনের অনুরূপ শাস্তি হবে, অর্থাৎ 302 ধারায় এটা বর্তিয়ে যাবে। অর্থাৎ 302-এ কি আছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এই যে যেগুলো আছে ওইগুলো আমি বলছি না, পড়লে বুঝে যাবেন। 303, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির কর্তৃক খুন, একজন ব্যক্তিকে অলরেডি একটা অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে, সে জেলের ভিতরেই হোক বা তাকে এক জেল থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য হোক, বা সে পালিয়ে যে যদি অন্য কোথাও মার্ডার করে। আবার তো যাবজ্জীবন কারাদণ্ডের পরে আর কি আছে, মার্ডার ছাড়া তো আর দেওয়ার উপায় নাই, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার শিক্ষা হচ্ছে না, তাহলে কি করতে হবে, তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। মানে পৃথিবীর জন্য সে এখন কি হয়ে যাবে, অপ্রয়োজনীয়, এবং সে পৃথিবীর জন্য একজন মানে ডেঞ্জারাস, বিপজ্জনক ব্যক্তি, তাই তাকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিতে হবে। একমাত্র সর্বনিম্ন ন্যূনতম সর্বোচ্চ শাস্তি, প্রশ্ন আসতে পারে যে 303 ধারার সর্বনিম্ন শাস্তি কি, তখন বলতে হবে মৃত্যুদণ্ড, সর্বনিম্নটাই মৃত্যুদণ্ড, মানে একমাত্র যেহেতু। এরপরে 304, খুন নয় এমন দণ্ডনীয় নরহত্যার শাস্তি, এই যে কালপেবল হোমিসাইড যেগুলো কিছুক্ষণ আগে কাহিনী হলো, যাবজ্জীবন বা 10 বছর। আর মৃত্যু হতে পারে জেনে, কিন্তু মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে নয়, উদ্দেশ্য ছিল না কিন্তু এই আঘাতে মৃত্যু হতে পারে। তাহলে ওই যে এক্স ওয়াই এর মনে হয় এখানেও একটু আমরা ব্যাখ্যা পাই। তো যাই হোক, আমি এখন আর আলোচনা করছি না, আমি পরে জানিয়ে দেব। এখানে 10 বছর হবে। মাঝখানের শাস্তির ধারাগুলো আপনারা পড়ে নেবেন, শাস্তির ধারা বোঝানোর কিছু নাই।
আমি কনসেপ্ট বুঝিয়ে দেবো জাস্ট। 332, সরি 312। 312তে বলছে গর্ভপাতকরণ, কজিং মিসক্যারিয়েজ, ইংরেজিতে আসন্ন প্রসব বা হলে, আসন্ন প্রসবা, কুইক উইথ চাইল্ড মানে 8 মাস গর্ভ হয়ে গেছে, কিছুদিন পরে বাচ্চা হবে, এটাকে বলা হচ্ছে কুইক উইথ চাইল্ড ইংরেজিতে। ইংরেজি ব্যবহার করে প্রশ্ন আসতে পারে। তো সাধারণ যদি মিসক্যারিয়েজ করা হয়, অর্থাৎ 3 মাস, 4 মাস, 5 মাসের বাচ্চা, সেক্ষেত্রে 3 বছর। আর যদি বাচ্চা বড় হয়ে গেছে, কিছুদিন পরে কি হবে, বাচ্চা প্রসব হবে, তখন 7 বছর হয়ে যাবে। বাচ্চার সাইজ বড় হয়ে গেলে অপরাধটা বড় হয়ে যাবে। 313, গর্ভবতীর বিনা সম্মতিতে গর্ভপাতকরণ, আসন্ন প্রসব বা হোক আর না হোক। আর 312 ধারায় ওই যিনি গর্ভবতী মা, তারও কিন্তু শাস্তি হবে। আর 313-তে তার অগোচরে তাকে জোর করে, তাকে বাধ্য করে, ভয়ভীতি দেখিয়ে বা তাকে অজ্ঞান করে, তাকে জানতেই দেওয়া হলো না, সেই ক্ষেত্রে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। মাকে না জানিয়ে, মাকে না বলে বা মার সম্মতি ছাড়াই যদি তার গর্ভের সন্তান নষ্ট করা হয়, অনেক বড় অপরাধ। তাই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এখানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম, এবং সেই সাথে অর্থদণ্ড হতে পারে। এরপরে আমরা চলে যাব পরবর্তী অন্য কোন অপরাধ। 319। 319-এ কি দেওয়া আছে? আঘাত, হার্ট, দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য। কাউকে আঘাত করলে তার কষ্ট হবে, দৈহিক যন্ত্রণা হবে। এখন যদি ব্রেকআপ হয়, সম্পর্কে ছিল, ব্রেকআপ হয়ে গেল, মনে কষ্ট পেল, মনে কষ্ট পেলে এটা কোনো অপরাধ নাই, শরীরে কষ্ট পেতে হবে। ব্যাধি মানে আঘাতের ফলে ব্যাধি হয়ে গেল, মানে তার অসুস্থ হয়ে গেল, বা বৈকল্য হয়ে গেল মানে বিকলাঙ্গ হয়ে গেল। কারো আঙ্গুল ধরে এই আঙ্গুলটা ভেঙে দেওয়া হলো, তাহলে সে তো সামান্য হলে বিকলাঙ্গ হয়ে যাবে, যন্ত্রণাও হবে, ব্যাধিও হবে। তো এগুলো হলে সেটাকে হার্ট বলা হচ্ছে। 320। 320-এ বলছে উপরে হার্ট আর নিচে হচ্ছে গ্রিভিয়াস হার্ট, অর্থাৎ গুরুতর আঘাত। 8টি ক্ষেত্রে, কি কি 8টি ক্ষেত্রে এখানে দেওয়াই আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। এখানে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিব, আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, এক্সট্রা নোটেও আছে। এরপরে ইচ্ছাকৃতভাবে আঘাত, ইন্টেনশনালি আঘাতটা হতে হবে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে যদি আঘাত করা হয় তাহলে সেটা শাস্তি দেওয়ার সুযোগ নেই, ইচ্ছাকৃতভাবে আঘাত করতে হবে। এরপরে চলে যাই আমরা 323, 324, 325 এবং 326। এখানে 4টি কি আছে, সেকশন আছে। 4টি সেকশনে 23-এ বলছে আঘাতের শাস্তি, 24-এ বলছে মারাত্মক অস্ত্র, বিষ, এসিড, পশু দ্বারা আঘাতের শাস্তি, মানে মারাত্মক অস্ত্র। আর 325 গুরুতর আঘাতের শাস্তি, মানে মারাত্মক অস্ত্র না, সাধারণ অস্ত্র। আর 326 মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি। আর 326-এ উভয় চোখ উপড়ে ফেলা এই পদার্থ দ্বারা, উভয় চোখ, মস্তক, মুখমণ্ডল এগুলো বিক্রি করলে তাহলে মৃত্যুদণ্ড হতে পারে। আর বাকি সাজাগুলো কি আছে ডান পাশে আছে, দেখে নেবেন। তবে 324 ধারায় দেখবেন, 324 ধারাটা একটা গুরুত্বপূর্ণ সেকশন। এখানে দেখেন 1000 টাকা কথাটা উল্লেখ আছে, মানে অর্থদণ্ড পরিমাণটা ফিক্সড করা আছে। তার মানে যখনই দেখবে প্রশ্নকর্তা যে 324-এ 1000 টাকার কথা বলা আছে, এখান থেকে প্রশ্ন করে দিতে পারে। কারণ এটা অনেকের চোখেই পড়বে না, যেখানে চোখে পড়বে না সেখানে প্রশ্ন করবে, কারণ এটা একটু ভিন্নতর এই কারণে। তো এখানে এখানে আমি এক্সট্রা নোটে বিশেষ একটি টেকনিক ব্যবহার করা হয়েছে। এই টেকনিকের মাধ্যমে 323, সরি, এটা 323-এ আছে 1000, আর 324-এ একটু বেশি হবে অর্থদণ্ড। ধন্যবাদ মিল্লাত ভাই।
এক্সট্রা নোটে এগুলো দেওয়া আছে, তাই আমি আজকে খুব বেশি ডিপে যাচ্ছি না। এরপরে চলে যাব হচ্ছে 329। 329 বলছে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য গুরুতর আঘাত। তার মানে বলপূর্বক কোনো কিছু ছিনিয়ে নিতে গিয়ে যদি গুরুতর আঘাত করে, অথবা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য গুরুতর আঘাত করে, না কাজ কর নাহলে তোকে এটা দিয়ে মারবো, এইভাবে যদি ধমকে কাজ করিয়ে নেয় বা আঘাত করে, তাহলে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড 329-এও আছে। 338 এ, 338 এ এখানে বলা হচ্ছে র্যাশ ড্রাইভিং, জনপথে বেপরোয়াভাবে গাড়ি বা ঘোড়া চালিয়ে, গাড়ি হোক ঘোড়া হোক, আগে যেহেতু ঘোড়ার প্রচলন ছিল, রাস্তাঘাটে ঘোড়া চলতো, মানুষ ঘোড়ার পিঠে চড়ে দৌড়াতো, তো এটা রাস্তায় চলতো, এখন খুব একটা চলে না। সিনেমাতে দেখি বা বাইরের কিছু দেশে দেখি বা পাহাড়ি এলাকায় দেখি। এখানে 2 বছর সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। গুরুতর আঘাত, তাহলে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করলে মাত্র 2 বছর। তার মানে কেন রাস্তায় একটা মানুষ সতর্কভাবে চলতে হবে, একটা মানুষ রাস্তায় উঠলে নিজেকে সতর্ক থাকতে হবে, কারণ অন্য কেউ সে মেরে দিতে পারে এই কারণে। আর অন্য জায়গায় গুরুতর আঘাত করলে শাস্তি বেশি, রাস্তায় গুরুতর আঘাত করলে গাড়ি দিয়ে শাস্তিটা কম। এরপরে 339, 40, এখানে নতুন নতুন কিছু সেকশন মানে আছে, এখান থেকে প্রশ্ন করার মতন। ছোট ছোট অপরাধের কথা এখানে বলা আছে। 339 অবৈধ বাধা বা রেস্ট্রেন, চলাপথ চলাচলের পথে মানে অধিকারটা বাধা প্রদান করা, অর্থাৎ কাউকে যদি কোনো খোলা জায়গায় ওপেন প্লেসে, এটা হবে ওপেন প্লেস, ওপেন প্লেসে কাউকে আমি যদি আটকাই, তার সামনে এসে দাঁড়ালাম বা আমি তার সামনে গাড়ি দিয়ে দাঁড়ালাম, তার পথ অবরোধ করলাম, তাহলে সেটার অপরাধ হবে না। তার মানে কারো পথ যদি অবরোধ করা হয় সেটার অবরোধ হবে না, সেটা কিন্তু বাধা, রেস্ট্রেন হবে। আর 340-এ হচ্ছে ক্লোজ প্লেস, ক্লোজ প্লেস অর্থাৎ আবদ্ধ স্থানে যদি কাউকে আমি আটকাই, তাহলে সেটা হবে কনফাইনমেন্ট। 341, 342 একটা বাধা দানের শাস্তি, একটা অবরোধের শাস্তি। এখানে দেখেন যে 341টা গুরুত্বপূর্ণ, কারণ 341-এর মধ্যে বিনাশ্রম আছে। সব জায়গায় সশ্রম অথবা বিনাশ্রম, কিন্তু এখানে স্পষ্ট বলে দিচ্ছে বিনাশ্রম। এখানে আমি কিন্তু গাঢ় করেই দিয়েছি এখানে, হ্যাঁ, দেখেন বিনাশ্রম গাঢ় করে দিয়েছি আপনাদের যেন চোখে পড়ে, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। 342-এ 1,000 টাকা, আর 341-এ আবার 500 টাকার কথা বলা আছে, এগুলো লক্ষ্য করতে হবে যে দেওয়া আছে যেহেতু। 349 ফোর্স বা বল প্রয়োগ, দৈহিক শক্তিতে বা বস্তুর মাধ্যমে বা কোনো পশুর মাধ্যমে যদি কাউকে ফোর্স অ্যাপ্লাই করা হয়, আমরা ফিজিক্স বা বিজ্ঞান অনুসারে বা সাধারণ বিজ্ঞানের মধ্যে পড়ি যে বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তু যদি জড় জড় বস্তু হোক বা জড় বস্তু না হোক, এখানে মানুষের ক্ষেত্রে নিশ্চয়ই হবে। তো কোনো মানুষ তিনি যদি স্থির থাকেন, তাকে ধাক্কা দিয়ে তার অবস্থার যদি পরিবর্তন করা হয়, সে চেয়ারে বসে আছে, ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেওয়া হলো, তাহলে এটা বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগের ফলে সে আঘাতপ্রাপ্ত হতে পারে, 323-এও চলে যেতে পারে যদি অল্প হয়, কিন্তু এখানে ফোর্সের বিষয়টা আবার আসবে। আবার বস্তুর মাধ্যমে, তার মানে আমি তাকে হাত দিয়ে ফেললে জাস্ট দৈহিক শক্তিতে, আর যদি কোনো বস্তু দিয়ে ফেলি, তার মানে সে চেয়ার নিয়ে বসে আছে একজন, আ- একটা মনে করেন পার্কিং লটে বসে আছে, পার্কিং এলাকায়, এখন আমি কার নিয়ে এসে তার চেয়ারে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম, তার মানে বস্তু দিয়ে ফেললাম। বা কোনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলাম কাউকে, দাঁড়িয়ে আছে বসে আছে ফেলে দিলাম। পশুর মাধ্যমেও যদি করি তাহলে হবে। এখন কোনো ব্যক্তি চলাফেরা করছে, আমি তার পাশে দাঁড়িয়ে আছি, আমি একটু সামনে দাঁড়িয়েছি, আমার পাশে দিয়ে একজন ব্যক্তি যেতে লাগলো, আমি পা দিয়ে দিলাম তার পথের মধ্যে, আমার পায়ের সাথে তার পা বেঁধে সে পড়ে গেল। বা আমি একটা লাঠি দিয়ে দিলাম তার রাস্তায় হঠাৎ, বা একটা ইট বিছিয়ে দিলাম, সে ইটের হোঁচট খেয়ে পড়ে গেল, এগুলো ফোর্স অ্যাপ্লাই করা হবে। 350 অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম যে 350 এটা ক্রিমিনাল ফোর্স।
এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ছোট করেই দিয়েছি আমি, যেটা বই আর বড় উদাহরণ আছে সেটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। 351 অ্যাসল্ট, উদাহরণ দেখবেন, মুষ্টি উত্তোলন করা কিন্তু মারলাম না, জাস্ট মুষ্টি উঠালাম, সেটাই হয়ে যাবে কি অ্যাসল্ট, আক্রমণ। হিংস্র কুকুরের মুখশ্বাস খুলে দেওয়া, মুখে কি দেওয়া থাকে, একটা মাস্ক দেওয়া থাকে, এটা খুললে কুকুরটা কামড় দিতে পারে, তো সেটা খুলে দেওয়া মানে ওই সময় আক্রমণ হয়ে যাবে। আমি তোমাকে বা তোকে মারবো, এই যে মুখে কথা বললাম, উদ্যত হলাম মারতে, এটাই কি হয়ে যাবে অ্যাসল্ট হবে। কিন্তু মেরে দিলে সেটা অ্যাসল্টের সাথে আরো কিছু হবে। আর যদি আমি জাস্ট এগুলো বলি তাও অ্যাসল্ট হবে, মানে ছোট ছোট অপরাধ এগুলো, এগুলোর জন্য খুব একটা মামলা হতে দেখি না। 354 ধারা, গুরুত্বপূর্ণ একটি ধারা, শ্লীলতা হানির উদ্দেশ্যে স্ত্রীলোকের উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা। তো 354 ধারা নিয়ে আমি একটু কি বলে র্যাপিড ফায়ারের মতন 2-3টা প্রশ্ন করতে চাই মুখে মুখে। কে লাইনে আসতে চাচ্ছেন বলেন? 354 ধারা থেকে আমি প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। যারা ব্যাচ 1-2 এর আছেন তারা একটু ভালো বুঝবেন, তারা লাইনে আসবেন। স্বপন ভাই আসছেন, তো স্বপন ভাইকে আমি লাইনে আসার জন্য অনুরোধ করছি, আসেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শ্লীলতা হানির উদ্দেশ্যে স্ত্রীলোকের উপর আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগ করলে 2 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, সেই সাথে অর্থদণ্ড হতে পারে, মানে অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। জাস্ট 2 বছর অথবা তার কম, অথবা অর্থদণ্ড, অথবা দুইটাই দিল। এখন বলেন যে শ্লীলতা হানি কি শুধু স্ত্রী লোকের হয়, পুরুষের হয় না? জি স্যার, হয়। এই মামলায় 354 ধারায় কোনো পুরুষ যদি মামলা করে যে অমুক ব্যক্তি আমার শ্লীলতা হানি করেছে, তাহলে মামলা গ্রহণ করবে আদালত? গ্রহণ করবে। আচ্ছা, রনি আপু লাইনে আসেন, আপনি লাইনে থাকেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। র্যাপিড ফায়ার। স্ত্রী লোকের জি স্যার। শ্লীলতা হানি হয়, পুরুষ লোকের হয়? না স্যার, হয় না। পুরুষ লোকের শ্লীলতা হানি হয় না, তাহলে এই না, 354 ধারায় ভিকটিম শুধুমাত্র কোনো স্ত্রীলোক হতে পারে, স্ত্রীলোক। কোনো শিশু হতে পারে না, কারণ শিশুর সম্মান সম্ভ্রম এটা এখনো তৈরি হয়নি। তাই এই জি স্যার। মামলায় কি কোনো নারী আসামি হতে পারে? একজন নারী আরেকজন হ্যাঁ, নারীর শ্লীলতাহানি করতে পারে? পারি জি স্যার। স্যার। পারে। আহ, এই মামলায় কি কোনো যৌন কামনা বাসনা থাকতে পারে? না স্যার, এটা থাকে না, শ্লীলতাহানি শুধুমাত্র ঠিক ওরকম না। শারীরিক শুধু আব্রু, তাই তো? জি স্যার। জি, আচ্ছা, মানে তার মানে ঝগড়ার এক এইটা পর্যায়ে একটা মেয়ের ওন্না টান দিল, এটা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। পর্যায়ে পড়বে, সেটা নারী দিক বা কোনো হ্যাঁ, যে পুরুষ কেউই দিক বা দিতে কোনো পারে শিশু ইচ্ছে। টান দিক, কোনো শিশু টান জি, দিক, 9 বছরের কম বয়স্ক হলে হবে না, 9 বছরের বেশি তখন হলেই ওটা হবে। অপরাধ হবে না। জি স্যার। তখন অপরাধ হবে 9 বছর বা তার বেশি যদি শিশু হয়। 9 বছরের শিশু থেকে শুরু করে যে কোনো নারী পুরুষ যদি আঘাত এই কাজটা করে, অথবা একজন একজন ব্যক্তির একটা কুকুর আছে, কুকুরকে বলল ধর, বা কুকুরকে কিছু ল্যাঙ্গুয়েজ শিখিয়েছে যে এই কথা বললেই সে দৌড়ে যে একটা মানুষকে আক্রমণ করে। তা আক্রমণ করে একটা কুকুর যদি অন্য নারীর পোশাক টেনে খুলে ফেলে, তার যদি চেইন আপ শ্লীলতা করা হানি এগুলো হয়, কুকুর থাকে একগুলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই কুকুর আসামি হবে না, কিন্তু কুকুরকে যে মালিক হবে। হুকুম দিল সে হবে আসামি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, স্বপন ভাই লাইনে আসেন। জি স্যার। তো রনি আপু ভুল বললো না, আপনার ভুল হয়েছে কি মনে হচ্ছে? দাঁড়াতে তো স্ত্রীলোকের কথাই শুধু উল্লেখ। আপনি স্ত্রীলোকের ছিল। পুরুষের শ্লীলতা হানি হবে বলছেন, আপনি সাবধান থাকবেন, মারামারি হচ্ছে, সেখানে যাওয়া যাবে না। পুরুষ মানুষের যদি পোশাক খুলেও নেওয়া হয়, ভিতরে কিছু নাও থাকুক, তারপরেও এই ধারায় মামলা করে সুযোগ নেওয়ার কোনো বিধান নাই। মানহানির মামলা স্ত্রী করতে পারবেন, মহিলা আপনার এই ভিকটিম কাজ হতে পারে। হয়েছে। আপনি মানহানির মামলা করতে পারবেন, কিন্তু 354 ধারায় পেনাল করে মামলা কোনো পুরুষ করতে পারে না, তার যদি জি ক্ষতি স্যার। হয়। ঠিক আছে? পুরুষ করতে জি স্যার। পারবে যদি তার তার স্ত্রী, তার বোন, তার মায়ের যদি কেউ শ্লীলতা হানি করে, মায়ের পক্ষে
কিন্তু সে নিজে ভিকটিম, আমার শ্লীলতাহানি হয়েছে, এই কথা 354 ধারায় কোনো পুরুষের বলার সুযোগ নাই। ওকে, এটা এর আগে তো 2বার বলেছি আমি। এবং জি এই স্যার, এটা ক্লাসটা একটা সবচেয়ে ক্লাসে মজা পেয়েছিলাম আমি। আমি ভুল করছিলাম স্যার। হ্যাঁ, এই এটা তো ক্লাসটা আমি করাতে বলছিলাম স্যার হবে। খুব ইন্টারেস্টিং একটা টপিক এটা। রিটেনের ব্যাচে আমার খুব মজা হয়েছিল এই ক্লাসটা নিতে, কারণ ম্যাক্সিমামে এটা সমস্যা হয়েছিল। এরপরে 359, 359, 359 কিডন্যাপিং। দেখেন লিখে আছে কিড, কিড মানে শিশু। এক্সট্রা নোটে খুব চমৎকার ভাবে এটা তুলে দিয়েছি, অতএব এখানে আর খুব একটা আলোচনা করছি না। আর অ্যাবডাকশন, অ্যাবডাকশনে দেখছেন যে অ্যাডাল্টের মতন, অ্যাবডাক্ট, AB, DUC। তো অ্যাবডাক্ট অ্যাডাল্টের মধ্যে যুক্ত আছে, তার মানে অ্যাবডাকশন হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর কিডন্যাপিং শিশুর ক্ষেত্রে প্রযোজ্য। এবং যারা কিডন্যাপিং আবার 2 প্রকার, ছেলের ক্ষেত্রে 14 বছর এর নিচে, মেয়ের ক্ষেত্রে 16 বছরের নিচে, এবং যদি উন্মাদ হয় তাহলে যে কোনো বছরের। তার কারণ কোনো উন্মাদ ব্যক্তি, তার এজ ডাজন্ট ম্যাটার, তিনি যেহেতু ভালো মন্দ বুঝতে পারেন না, শিশুর মতোই সে একজন কি নিরীহ একজন ব্যক্তি। তো এখানে কিছু সেকশন আছে অপরাধের সাজা সংক্রান্ত, সেটা দেখে নিবেন। এরপরে 375 ধর্ষণ সংক্রান্ত যে অপরাধ আছে, এখানে 5টি উপাদান আছে একটা ধর্ষণের ক্ষেত্রে, 5টি উপাদান আছে। এই ধর্ষণের সংজ্ঞাটা নারী শিশু আইনের মধ্যেও আছে, সেম জিনিস এখান থেকে ধার করে কপি পেস্ট করা হয়েছে, এবং বলেও আছে যে দ্য পেনাল কোড 18 and 60 এর 75 ধারার যে সংজ্ঞা সেটাই। তো এটা আমাদের বুঝতে হবে, পড়তে হবে। এখানে একটা কনফিউশন আছে যে স্ত্রী কর্তৃক, আহ, স্বামী কর্তৃক তার নিজ স্ত্রীকে ধর্ষণ, এখানে 13 বছরের কম বয়স্ক, আবার এক জায়গায় বলছে 12 বছরের কম বয়স্ক। তো এখানে যেহেতু আইনে আছে, এখানে যদি প্রশ্ন আসে এখান থেকে যে 13 বছরের কম বয়স্ক, 12 বছরের কম বয়স্ক, দুইটাই যদি অপশনে থাকে, আমি বলবো এই প্রশ্নের উত্তর আপনারা করবেন না। যদি প্রশ্ন এভাবে আসে যে কোনো ব্যক্তি তার 13 বছর তার স্ত্রীকে ধর্ষণ হতে পারে, বা মানে কোন ক্ষেত্রে, যদি স্ত্রীর বয়স হয় 13 বছরের কম, 12 বছরের কম, এইভাবে যদি অপশন থাকে, দুইটাই যদি থাকে, এই প্রশ্নের উত্তর দয়া করে করবেন না। কারণ এখানে 375-এ বলছে 13 বছরের কম, 376-এ শাস্তির ক্ষেত্রে বলছে 12 বছরের কম। অতএব এখানে একটা কনফিউশন তৈরি করে। 377 অস্বাভাবিক অপরাধ সমূহ, এখানে ভিকটিম হতে পারে কে কে? নারী, পুরুষ, প্রাণী। তার মানে প্রকৃতির নিয়মের বাইরে গিয়েও কেউ যদি শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রে কিন্তু এই অপরাধটা হয়ে যাবে। একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি যদি আহ, এই অবিচারটা করে, তাহলে সেইটা কি হয়ে যাবে? অপরাধ হবে। যদিও বিশ্বের কিছু কিছু দেশে এটাকে লিগ্যাল করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এটা ইলিগ্যাল। এখন রিসেন্টলি আমাদের রাজশাহীতে একটা মামলা দেখলাম যে একটা মাদ্রাসার শিশুকে, একটা পুরুষ, মানে তার হুজুর কি করেছে, একজন মেল, সরি বয়, তাহলে একটা বয়কে কি করেছে, এই নির্যাতন করেছে শারীরিকভাবে, বা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এখন এখানে নারী শিশু আইনের 11-9-1 মামলা হয়েছে, রেপের জন্য মামলা হয়েছে। এখন ছেলে শিশুকে রেপের মামলা হয়েছে, আমি দেখলাম, যদিও হয়েছে, কিন্তু এটা 378 ধারার কিন্তু এটা বিষয়বস্তু। তারপরও এখানে একজন যেহেতু শিশু, সে রেপের শিকার হয়েছে, সে উম, মানে ছেলে না মেয়ে সেটা এখন ম্যাটার করছে না। অর্থাৎ আইনটা এরকম যে যদি নারী না হয়ে শিশু হয়, তাহলে শিশু ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। কারণ সেখানে বলা হচ্ছে নারী ও শিশু, এখন এই শিশুটা ছেলে শিশু না মেয়ে শিশু সেটা যেহেতু ডিফাইন করা নাই, তাহলে নারী তো নারী, অর্থাৎ একজন মেল পার্সন হবে না, ফিমেল অবভিয়াসলি। কিন্তু শিশুর ক্ষেত্রে যেহেতু বলা নাই ছেলে না মেয়ে, তাহলে উভয় হবে। এই কারণে সেটা এই বয়, এটাও কিন্তু রেপের ক্ষেত্রে হবে, মানে বলাৎকার আর বলা হবে না, ধর্ষণই বলা হবে, বা হচ্ছে। আমি বাস্তবে মামলা দেখেছি, আমাদের রাজশাহী কোর্টে হয়েছে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে 403 ধারা। 403 ধারা আজকেই আমি একটু দেখলাম এক্সট্রা নোটে আমি কিভাবে করেছি। 403 ধারা হচ্ছে অন্যের সম্পত্তি আমি কি করলাম,
কুড়িয়ে পেলাম, বা দৈবভাবে আমার কাছে আসলো। দৈবভাবে মানে ঘটনাক্রমে চলে এসেছে। আমি রাস্তায় পড়ে পেয়েছি, কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাওয়ার পরে মালিককে না খুঁজে, মালিককে না দিয়ে, বা কোনো, আমি জানি না কে, টাকা হতে পারে, অস্থায়ী সম্পত্তি অবশ্যই হবে। সরি সরি, মিস্টেক হয়ে গেছে মাঝখানে। এখানে 378 আছে, মানে পাতা উল্টিয়ে দেখছি এটা আসছে। মনে হলো যে আমার মনে কিছু মিসিং হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন এখানে আছে, তবে সেকশন বেশ কিছু আছে। ক্লাস শেষ করে দিই, কি বলেন? কালকে একটা এক্সট্রা ক্লাস দিয়ে এটা শেষ করে দিব। তাহলে 378 পর্যন্তই থেকে যাক। আর বাকি সেকশন গুলো আগামীকালকে রাত 10টায় একটা ছোট ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। আর তারপরে বুধবারে পরীক্ষা নিয়ে নেব। আর যদি চিন্তা করি যে বুধবারে পরীক্ষা নিব না, শুক্রবারে নিব, তাহলে রুটিন যদি অ্যাকোমোডেশন করতে পারি, তাহলে হয়তো বা পরীক্ষাটা আমি নিতে পারি শুক্রবারে। তার মানে 2 দিন পিছিয়ে দিতে পারি। তো পেনাল কোডের বাকি ধারাগুলো আজকে হচ্ছে না, আগামীকালকে হচ্ছে। এক্সট্রা নোট কমপ্লিট করে প্রিন্ট করতে যে খুবই অবস্থা খারাপ, বুঝতে পারছেন। আমি বাসায় আজকে প্রবেশ করেছি 9টা 35-এ। 9টা 35-এ আমি এখনো পর্যন্ত রাতের খাবার খাইনি, বুঝতে পারছেন। তাই একটু বসে গিয়েছি, মানে যথেষ্ট কোর্টেও আজকে ব্যস্ত ছিলাম। তবে দুপুরের মধ্যে বের হয়ে গিয়ে আপনাদের এক্সট্রা নোটের প্রিন্টিং এর কাজটা আমি অবলোকন করছিলাম। আর যারা ক্লাসে আছেন, 33 জনের মতো আছেন, আমি বলছি অনেকেই এক্সট্রা নোটের অর্ডার করে ফেলেছেন, অনেকে করেননি। আর যারা আগামীকাল বিকেল 5টার মধ্যে লাইভ ক্লাসে, বলছি এটা আমি নোটিশও দিয়ে দেবো, যারা আগামীকাল বিকেল 5টার মধ্যে এই এক্সট্রা নোট বিষয়ে যারা অর্ডার কমপ্লিট করবেন, তাদের এই সপ্তাহে নোট দেওয়া সম্ভব হবে, মানে কালকেই নোট দেওয়া সম্ভব হবে। কারণ যেগুলো আমি প্রিন্ট করব সেগুলো কালকের মধ্যেই দিব। আর তারপরে আমি নেক্সট প্রিন্ট করব হচ্ছে শুক্রবারে বা শনিবারে নেক্সট প্রিন্ট করব। তাহলে এই সপ্তাহে নোট নিতে হলে আপনাকে কালকের মধ্যে অর্ডার করতে হবে। আর এই সপ্তাহে যদি নোট নিতে না চান, তাহলে শনিবারের আগে মানে অর্ডার করলেও শনিবারের আগে কুরিয়ার করা হবে না, আগামী সপ্তাহে পাবেন। কারণ এক্সট্রা নোটটা আমি এক্সট্রা আমি প্রিন্ট করতে পারবো না, কারণ এই সময় আমার নোট সেল হবে কিনা সেটা তো আমি জানি না। অতএব এক্সট্রা প্রিন্ট করলে আমার লস হবে। এমনিতে আমি জাস্ট প্রিন্ট খরচের খুব একটা বেশি রাখছি না, প্রিন্ট আর কুরিয়ার খরচ। কারণ আপনারা জানেন যে একটা পেজ এখন কাগজের দাম বেড়ে গেছে। আপনাদের প্রথমে যে আমি ব্যাচ 1-এর যে প্রিন্ট খরচ আমি দিতে পারতাম, এখন কিন্তু সেটার দাম আরো বেড়ে গেছে, 1.5 গুণ এখন খরচ হয়ে গেছে আগের থেকে। তারপরও আমি 400 টাকায় যে নোট, আমি কিন্তু সবাইকে 550 টাকায় দিই, 150 টাকা কমে সেটা আবার ফ্রেশ কপি দেওয়ার প্রতিশ্রুতি করেছি, যেহেতু আপনারা আমার সাথে আছেন অনেকদিন, এই কারণে। তো আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন কারো থাকে, হাত উত্তোলন করবেন, প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। তারপরে আগামীকালকে বাকিগুলো হবে। ধন্যবাদ স্বপন ভাই। সাদিয়া আপু লাইনে আসবেন, হাত উত্তোলন করেছেন। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, বলেন। স্যার আমাদের এখন তো আর খুব বেশি সময় নেই পরীক্ষার, তো হ্যাঁ, দশ মানে তারিখ দশ গতান। তারিখে 10 তারিখে আনাগোনা হচ্ছিল, সেই ক্ষেত্রে 17 তারিখ, 7 দিন তো বেশি সময় পাচ্ছেন। হুম। কিন্তু আর আমি এখানে বলছিলাম যে এখানে একটা আমার মজার বিষয় দেখেন, একটা লাইভ ক্লাসে হুম কিন্তু আমি অনেকদিন আগেই বলেছিলাম যে বাংলাদেশ বার কাউন্সিল কেন জানি হ্যাঁ 17 হ্যাঁ হ্যাঁ তারিখটাকে বেশি প্রিফার করে। আপনি এই 17 তারিখের কথা বরাবরই একটা করতেছিলেন, অনুমান করতেছিলেন, তো সেটাই হয়েছে। ইয়া সেটাই হচ্ছে। আপনি সব সাবজেক্ট গুলা যদি স্যার একটু কমাই কমাই দিতেন, আমরা তো মোটামুটি সবগুলা পড়া হয়েছে, বেশি একদম মানে রুটিন আর কি রুটিন রুটিনে দেখেন একটা ডেট দেওয়া আছে, সেখানে লেখা আছে যে এক্সক্লুসিভ সাজেশন আছে। তো ওই তারিখের আগে এক্সক্লুসিভ সাজেশন দেওয়া হবে না, কারণ যেভাবে চলছে সেইভাবে চলবে। ওই তারিখে এক্সক্লুসিভ সাজেশন দিব, এবং ওই সময়ের মধ্যে আপনি শেষ করতে পারবেন আশা করি। আর এক্সক্লুসিভ সাজেশন তো আমাকে আবার রিসার্চ করতে হবে,
রিসার্চ করে আমি কমাবো। আছে একটা সাজেশন, কিন্তু সেটা দিচ্ছেন, আমি আরো রিসার্চ করব। ঠিক আছে, খুব বেশি তো দেরি করছে না, এই মাসের শেষের দিকেই তো পাবেন সাজেশন। হ্যালো, ওনার লাইন কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ আপু, আমি রুটিনে রেখেছি সাজেশন দেবো, এক্সক্লুসিভ সাজেশন কমিয়ে দিব। কিন্তু এই মুহূর্তে কমিয়ে দিলে কি হবে, কমিয়ে দিলে সেখান থেকে যে আপনি 5 নম্বর তুলতে পারবেন তার খুব একটা বেশি গ্যারেন্টি দিতে পারবো না। কিন্তু আমি এটা গ্যারেন্টি দিতে পারবো যে আমার এই নোটটা কমপ্লিট করলে আপনারা পাশ করবেন ইনশাল্লাহ। এটা একটা গ্যারেন্টি আমি দিতে পারবো, বুঝে বুঝে যদি পড়েন। এবং আমি যে ক্লাসগুলো নিয়েছি, ক্লাস টেস্ট গুলো নিয়েছি, যারা ভালো করছে তাদের কনফিডেন্ট আছে তারা পাশ করবে। আমি এর থেকে অনেক কম পড়ে পাশ করেছি, এই নোটটা পড়েই আমি পাশ করেছি, কিন্তু ওই নোটটা অনেক স্লিম ছিল, এখন ধীরে ধীরে একটু হেলদি হচ্ছে নোটটা আমার। কিছু কিছু তথ্য অ্যাড করছি। এমসিকিউ ছিল না আমার নোটে, আমি এমসিকিউ জাস্ট আইন পার্ট পড়েছিলাম, আইন পার্ট থেকেই আমি এমসিকিউ পড়েছি। তো এখন বাজারে আরো অপশন আছে, আমাদের সময় আইন পাঠটা সবচেয়ে নির্ভরযোগ্য ছিল। আইন পাঠের আগে নইমস, নইমস গাইড, নইমস স্যারের গাইডটা বেশি চলতো। তারপরে আইন পাঠ মার্কেটে চলে আসলো। আইন পাঠ সবচাইতে বেশি চলে, এবং অনেক এডিশন আইন পাঠের আছে। এই কারণে নির্ভরও করা যায় আইন পাঠের উপরে, ভুলের সংখ্যা কম। আর মার্কেটে আইন পাঠের থেকেও ভালো বই আসছে, যেটা অল্প পড়ে পাশ করার মতন। কিন্তু সেখানে একটা রিস্ক থাকে, কমন পাবো কিনা এক, আর দুই হচ্ছে তথ্যর ভুলের সম্ভাবনা বেশি। কারণ যে বইটা একটা এডিশন আসছে কেবল, যেমন আমি এই নোটটা দিয়েছি প্রথম এডিশন, দেখেন কত ভুল বের হলো। কিন্তু আমি সেকেন্ড এডিশনে এই ভুলটা কমে আসছে, থার্ড এডিশনে এসে আরো কমে যাবে। আমি এখন রিভিশন প্রিন্ট দিচ্ছি, রিভিশন প্রিন্টে কিন্তু এটা কমে গেছে অনেক, দু একটা বানান ভুল ছাড়া তথ্যগত খুব একটা ভুল নেই। আর আইন পাঠ অনেক যেহেতু রিসার্চ করে বারবার এডিশন করে করে ফ্রেশ করা হয়েছে, তো আইন পাঠ এমসিকিউ বইটা কিন্তু নির্ভরযোগ্য একটা বই। কিন্তু আইন পাঠ এমসিকিউ বই আয়ত্ত নিতে হলে মিনিমাম 6 মাস সময় লাগবে। আর আইন পাঠ এমসিকিউ উপস্থাপনা যেমন সঠিক আছে, কিছু কিছু জায়গায় আমার পছন্দ না, কারণ উপস্থাপনার প্রবলেম আছে, যে বুঝতে আপনার সমস্যা হবে। তো যাই হোক, এক্সক্লুসিভ সাজেশন পাবেন, সময় মতোই পাবেন। আর অন্যরা, সাদি আপু লাইনে থাকলে আর কোনো প্রশ্ন আছে আপনার, বা আর কোনো পরামর্শ আছে? আর অন্য অন্য যিনি হাত উত্তোলন করেছেন লাইনে আসবেন, পারমিশন দিলাম লাইনে আসার। স্যার, মাইক, স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার বলছিলাম যে মানে এই যে 8টার সময় 8টা থেকে 8:30 যে নতুন রুটিন করেছেন, মানে আমাদের করিনি, প্রস্তাব ইয়ার, দিয়েছি, প্রস্তাব দিয়েছি। জি জি, এটা খুব ভালো হবে স্যার, একটু আগে শীতের রাত এই তো যে অনেক রাত হয়ে যায়। আমারই ঘুম পাচ্ছে এখন, আমারই ঘুম পাচ্ছে রাত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের 1টা পর্যন্ত ক্লাস করাই, 1টা পর্যন্ত ক্লাস করে কি হয়, ঘুম চলে আসে, পরের দিন সকালে কোর্টে যেতে না দেরি হয়ে স্যার, যায়। ঘুম আসে না, তারপর হয় কি 2-3 ঘন্টা দেখা যাচ্ছে যে মানে ওই যে মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে তারপর দেখা যাচ্ছে ঘুমই আসে না, 3টা 4টা বেজে যায়, ঘুম আসে না। এটা একটা সকালবেলা দেখা যাচ্ছে একটা কেমন জানি ম্যাজ ম্যাজ অবস্থায় সকালের পড়াটা মিস হয়ে যাচ্ছে। আসলে আমাদের আমাদের তো শারীরিক একটা ক্যাপাসিটি আছে বেশি, কন্টিনিউয়াস 2-1 রাত জাগলে হয়, কিন্তু আমি এই কন্টিনিউয়াস যদি 6 মাস 1 বছর রাত জাগাই, তাহলে আপনারা তো দেখা যাচ্ছে নিশাচর প্রাণী হয়ে যাবেন। না, তো যাই নতুন হোক, রুটিনটা ভালো লাগছে স্যার, এই 8টা 8:30 থেকে না হয় তাহলে মনে হয় ভালো হবে আর কি। হ্যাঁ আমরা সেটা প্রস্তাব আসছে, অধিকাংশ যেটা হবে। তবে এই, আধা ঘন্টা হলেও কমবে, 9:30 হোক, 9টা হোক, বা 8:30 হোক, আধা ঘন্টা হলেও কমবে। 10টা থেকে নিচে আমি নামাবো একটু হলেও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ঠিক আছে ধন্যবাদ। স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পড়া চালিয়ে যান। আমি সময় মতো রুটিন আমি সাজেশন দিব, এবং আমি এমন সাজেশন দিব না যে সাজেশনে আপনার ক্ষতি হবে। সাজেশন আসলে একটা রিস্কি জিনিস, কিন্তু আমি এমন ভাবে সেটা তৈরি করব সাজেশনটা, যেটা আপনার উপকারে আসবে। এবং আমি আরো একটা শর্ট নোট দিব শেষে, খুবই শর্ট একটা নোট দেবো পিডিএফ আকারে, এবং সেই পিডিএফটা 2 দিন পড়লেও আপনার অনেক সময় সেখান থেকে অনেক কমন আসতে পারে। তো আমি এটা এর আগেও দিয়েছিলাম 22-এ, সেখান থেকে অনেকেই পাশের মতন নম্বর পেয়ে গেছেন। মানে আমি সবসময় রিসার্চ করতে থাকি, এবং আমি প্রশ্নগুলো শর্ট ফরম্যাটে দিব। কেমন,
যে আমি এখানে প্রশ্ন দিলাম আর এখানে জাস্ট তথ্যটা দিয়ে দিলাম, আমি অপশন দিলাম না, তাহলে আপনার পড়তে দ্রুত হবে। এই ধরনের আমি একটা খুবই শর্ট, এটা পরীক্ষার হয়তো বা 2 দিন আগেও দিতে পারি আমি। কেউ অনুরোধ করবেন না স্যার 1 সপ্তাহ আগে দেন, কারণ কখন কোনটা দিতে হবে সেটা আমাকেই ভাবতে দেন। এটা আমার কোচিং, আপনার ভালো আমি ভালো বুঝি। আমার ইচ্ছা আছে আমার প্রতিটা স্টুডেন্ট যেন পাশ করে, কারণ আহ, আমি 10 জন পাশ করবে বাকিরা কষ্ট পাবে, আমি সেটা চাই না। তো এই কারণে কখন কোনটা দিতে হবে সেটা আমি ভালো জানি, কারণ আমি এই পথটা পার হয়ে এসেছি এক চান্সেই। এবং আমার সামনে অনেক বন্ধুরা ফেলিয়ারের সম্মুখীন হয়েছে, তাদের কষ্টটা আমি বুঝি। তো আমি কিন্তু যথেষ্ট রিসার্চ করছি, বুঝছি বাজারের যতগুলো বই আছে অনেক বইও কালেকশনে আছে, আমার নিজের ক্রিয়েশনও আছে। তো কিছু বইয়ে কিছু জিনিস ভালো লাগছে সেটা নিচ্ছি দিচ্ছি। তো যত গবেষণা করা যাবে তত ভালো করা যাবে। তো আপনাদের, আচ্ছা মঞ্জুর হোসেন লাইনে আসবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে 375 ধারা নিয়ে, এখানে হচ্ছে ব্যতিক্রম। রেফ বলেন। হ্যাঁ রেপ স্যার, এখানে স্বামী কর্তৃক নিজ স্ত্রীর 13 বছরের কম বয়স্কর সাথে সঙ্গম করলেও মানে ধর্ষণটা হবে স্যার, এই পয়েন্টটা স্যার। আর ডান দিকে এসে স্যার 5 নাম্বারটা এখানে আবার বলতেছে যে 14 বছরের কম বয়স্ক সম্মতি সহ বা সম্মতি ব্যতীত এটাও রেপ হবে স্যার, এখানে একটা স্যার। আর 76 ধারার নিচে এসে স্যার এখানে আবার 12 বছরের কম 12 বয়স্ক বছর। কথাটা বলছে। হ্যাঁ, এই তিন আপনি জায়গাটা স্যার। আপনি আপনি কি আধা ঘন্টা আগ থেকে টানা ক্লাসে আছেন না নাই? হঠাৎ ঢুকলেন কি? আমি না না স্যার, না স্যার, আমি প্রথম থেকে আছি স্যার। তো আমি বললাম তো যে এখানে কনফিউশন আছে, যদি অপশনে হ্যাঁ। দুই তিনটাই থাকে বা দুইটাই থাকে উত্তর করবেন না। এটা বইয়ে তো আছে, এটা কি করব কনফিউশন। এখন কি কারণে এটা তৈরি করেছে আমারও কনফিউশন এটা মনে হয়, বা এটা ভুলই মনে হয়। 3 জায়গায় 3 রকম কেন বললো? এটা বলার তো কোনো লজিক দেখি না। ঠিক আছে স্যার, বুঝেননি? তাহলে জি স্যার, যদি এই আপনাকে এই আপনাকে এই বিব্রত করা বয়স হলো মনে নিয়ে, হয় স্যার। না না সমস্যা নাই। হুম, এই যে আপনি 14টা, আমি 14 বছরেরটা বলতে ভুলে গেছিলাম, আপনি এটা যুক্ত করে আরো ক্লিয়ার হলো এবং আবার রিপিট হলো যেহেতু আরো সবাই সতর্ক হলো। আপনাকে আরো ধন্যবাদ জানাই। আমি কখনো প্রশ্নে বিব্রত হই না। তো আর এখানে আমি একটা স্যার জিনিস একটু, বলি, হ্যাঁ স্যার, আর একটু একটু বলি। আমি মানে, হ্যাঁ এখানে 12 বছর, 13 বছর, 14 বছর, এই যে কনফিউশন, যদি অপশনে এগুলো থাকে তো এখান থেকে দূরে থাকবেন, যদিও কমন প্রশ্ন জোরে দূরে থাকবো স্যার। থাকবেন। মানে এটা জি স্যার। কমন প্রশ্ন, কমন ফাঁদের মতো প্রশ্ন। তো এই ফাঁদ জি থেকে স্যার, দূরে থাকবেন, তাহলে ফাঁদে পড়বেন না। তো একটা এমন হতে প্রশ্নের পারে উত্তর স্যার, না ভুলও করলে, হতে পারে, হ্যাঁ ভুলও এক হতে পারে দুইটা স্যার। চারটা পাঁচটা প্রশ্নের উত্তর না করলে আহামরি কিছু হবে না 100টার মধ্যে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর আর স্যার কিছু বলবেন? আসসালামু আলাইকুম। না স্যার, আর কিছু বলবো না স্যার। আচ্ছা আচ্ছা, শরীফ ভাই বলেন। স্যার বলছি যে এই কিছু কিছু প্রশ্ন আছে তাকে দেখা যাচ্ছে 300 ধারা আলোচনা করা আছে, যে একটা প্রশ্ন হলো তার উত্তর দেখা যাচ্ছে 300 ধারা, 302 ধারা, এগুলো কি করা যায় স্যার? এই আপনি যে উত্তর পালাই দিয়েছেন একটা প্রশ্ন, প্রশ্ন, তার হ্যাঁ ধরেন একটা প্রশ্ন, ধরেন ওই যে 299 ধারা যে অপরাধমূলক নরহত্যা, এটা একটা প্রশ্নের হ্যাঁ উদাহরণ দিলেন, দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ সেখান থেকে দেখা যাচ্ছে যে এইটা 300 ধারাই আছে, কি 200 ধারা আছে, 299 ধারা আছে, কিন্তু এইটা কি হ্যাঁ, করে বুঝবো স্যার? এগুলো কি মূল এইটা বই যাবো? মূল বই পড়তে হবে। আর স্যার আর একটা কথা আর কি, মূল বই 17 আমি তো তারিখে কি বারবার বলেছি, মূল মূল বই থেকে উদাহরণগুলো দেখে নেবেন। উদাহরণ পড়ে যদি আপনি বুঝতে পারেন এটা 300 ধারা থেকে এসেছে, এটা 299 থেকে এসেছে, এইটা 375 থেকে এসেছে, এইটা 377 থেকে এসেছে, আপনি প্রশ্ন বুঝে আপনি সেটা কত ধারা থেকে এসেছে এটা বুঝতে হবে। যে কোনো সাবজেক্টের ঘটনা বুঝে কত ধারা থেকে এসেছে সেটা যদি বুঝতে না পারেন আপনি তো ভালো লয়ার হতে পারবেন না। কারণ একজন আপনার কাছে আসলো, ভাই আমার এই ঘটনা ঘটেছে, কোনো মক্কেল এসে আপনাকে বলবে না যে স্যার 375 ধারায় মামলা করেন, বা কোনো মক্কেল এসে বলবে না স্যার এই যৌতুক আইনে 3 ধারায় মামলা করবেন। বলবে যে আমার এই প্রবলেম হয়েছে। আপনি লয়ার হিসেবে আপনি চিন্তা করবেন কত ধারায় মামলা করতে হবে কোন আইনের। মক্কেল তো বলে দেবে না স্যার এই আইনের এত ধারায় মামলা করেন। মক্কেল যদি বলতে পারতো তাহলে তার উকিল লাগতো না। তাহলে উকিল আপনি হবেন, আপনাকে বুঝতে হবে এই ঘটনাটা কোন আইনের কত ধারায় অপরাধ হচ্ছে জি স্যার, জি এবং স্যার, জি মাঝখানে স্যার। আরো কিছু ধারা যুক্ত করবেন কিনা।
স্যার আর পাবলিশ আর পরীক্ষার ডেটটা কি পাবলিশ হয়ে গেছে 17 তারিখ? এখনো পাবলিশ হয়নি। আমি 5 মিনিট মানে এই ক্লাসে ঢোকার আগেও যখন ব্রেক দিলাম, ব্রেক হলো, তখন আমি চেক করেছি, হয়নি। এক ভাই তো আবার রিটেন পরীক্ষার ডেটও আমাকে জানাই দিল। তো স্যার, তাহলে এখন তো তো রিটেন পরীক্ষার নাকি জানাই দিবে এরকম শুনছি। জানাই দিক, ভালো। তাহলে এখনই যদি রিটেন এখন পরীক্ষার ডেট জানা যায় তাহলে আমরা সেভাবেই, যদি রিটেন পরীক্ষার এগোতে ডেট পারবো। এমসিকিউর পরীক্ষার সাথেই যদি পাবলিশ করে ভালো হবে। আমি রিটেন পরীক্ষার এলিমেন্টও আপনাদেরকে কিছুটা দিতে পারবো, বরং আমার রিটেনের নোটটাও আমি পাঠিয়ে দিতে পারবো। জি স্যার, জি স্যার, জি কিন্তু স্যার। যেটা যেটা হবে পরিস্থিতি ভেদে আমরা বুঝবো। এখন রিটেন যদি খুব দ্রুত পরীক্ষা নাই, প্রশ্ন একটু সহজ হবে, আর যদি দেরি করে পরীক্ষা নাই, প্রশ্ন কঠিন হবে। এটা স্বাভাবিক। কারণ 2 মাস তাই পর বা 1 মাস পরে যদি পরীক্ষা দেয়, তাহলে তো সময়টা সেভাবেই দিবে। তাহলে 17 তারিখ রাইট স্যার, এটাই হবে আশা করি। না, এটা রাইট না, আমি বলছি না রাইট। আমি কি বলেছি কোথাও? তা বলেননি, তাই বলছিলেন, তাই আর কি যে আচ্ছা, হতে পারে। আজকে আজকে যে 17 তারিখে পরীক্ষা হতে পারে, এটা আপনার কাছ থেকে শুনলাম আমি। এখন আপনি বলেন, আপনি কোথায় শুনলেন? না স্যার, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন না যে হ্যাঁ, 10 তারিখ থেকে 10 তারিখ হওয়ার সম্ভাবনা ছিল, তারপরে আর 7 দিন বাড়তে পারে, 17 তারিখ হতে পারে, বা এর ব্যাপারটা, তখন আমি বুঝলাম তো পাবলিশ এখন হয়ে গেল আপনি তো। এখন বলেন, এই যে লাইভ ক্লাসে আমি এখানে বললাম, এর আগে দিনে বিকেল থেকে শোনেননি কোথাও? না, তা আমি শুনিনি স্যার। ও, তাহলে আপনি ফেসবুক এখান মনে থেকে হয় আমি, ব্যবহার করেন না, তাই না? আপনি তাহলে মনে হয় না আমি ফেসবুক এখান ব্যবহার থেকে, করেন না। না ফেসবুক স্যার ব্যবহার করি, কিন্তু অত তো ডিটেলটা সবসময় ব্যবহার ও, করি না, একটু না, ব্যবসা বাণিজ্য এখনো করি, সেখানেও থাকি। এখনো অফিসিয়ালি পাবলিশ হয়নি ভাই। হ্যাঁ, অফিসিয়ালি পাবলিশ হলে আমি অবশ্যই গ্রুপে আচ্ছা, সেটা ঠিক আছে নোটিশ স্যার। দিয়ে দেবো, অথেন্টিক নোটিশ দিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার, আচ্ছা, আসসালামু ভালো আলাইকুম স্যার। থাকবেন। ওয়ালাইকুম ওকে। আসসালাম। কুদ্দুস সাহেব সম্ভবত হাত উত্তোলন করেছিলেন, লাইনে আসবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার, আমি শুনছি যে এমসিকিউর 1 মাস 10 দিন পরে রিটেন হয়ে যাইব। আচ্ছা, হোক, সমস্যা নেই। সবাই পারলে আমরাও পারবো। আমি এর আগে 1 মাসেই রিটেনের প্রস্তুতি কমপ্লিট করে দিয়েছিলাম, মাত্র 1 মাসে, আগের ব্যাচের। জি স্যার। 1 মাস, 1 মাস পরে হবে এই কথাটা এই মুহূর্তে বলার পরে কেউ প্যানিক হওয়ার কিছু নাই। সবাই পারলে আমরা পারবো। এখন যদি হয়ে যায়, কিছু করার আছে। তবে আমি এমসিকিউ আপনাদের এতভাবে তৈরি করেছি যে রিটেনে খুব বেশি কষ্ট হবে না। এবং আপনার জি স্যার। এমসিকিউ নোটের থেকে রিটেনের নোট আরো চিকন হবে। মানে পেজ সংখ্যা কম হবে। ওতে ভয় নাই, বেশি পড়াই না, আমি অল্প পড়েই পাস করতে পারবেন। আমি শেখাই, আমি এমসিকিউ পড়াই না। আমি একটা সেকশনের যে কনসেপ্ট সেটা বুঝিয়ে দিই। এটা বুঝলে মনে থাকবে, পড়তে ভালো লাগবে। যেমন 299 এবং 300 ধারার যে কনসেপ্ট, আমি আগে 2 বার 2 রকম পড়িয়েছি, এখন আরেকভাবে পড়ালাম। আমি বোঝানোর চেষ্টা করছি। আমার উদ্দেশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়া, না বুঝে কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই। অতএব পরীক্ষা কবে নিবে সেটা বার কাউন্সিল চিন্তা করুক, আমাদের কাজ পড়তে থাকি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন স্যার। আছে আপনার? জি না স্যার। হ্যাঁ, মঞ্জুর সাহেব বলেন। স্যার, আবার আসলাম স্যার। হ্যাঁ, স্যার, মানে আজকের এই ক্লাসে কি স্যার আমি স্পেসিফিক রিলিফ একটা প্রশ্ন করতে পারবো স্যার? মানে একটু কনফিউশন ছিল স্যার। মানে বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিটে হয়ে যাবে বলেন। স্যার। এটা ক্লাস টেস্ট হচ্ছে 22-এ, একটা 5 নাম্বার তাহলে প্রশ্ন। তাহলে আপনি, আচ্ছা বলেন, 22-এ 5 নম্বর প্রশ্ন বলেন। হ্যাঁ, 5 নাম্বার প্রশ্ন। এখানে নিষেধাজ্ঞায় আদেশ কত প্রকারের হতে পারে স্যার? এখানে 3 তিন প্রকারের প্রকার হতে না, পারে: 3 প্রকারের হতে পারে স্যার। আমার প্রশ্ন স্যার, অস্থায়ী, স্থায়ী আর ম্যান্ডেটরি। হ্যাঁ, যেটা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া হয় সেটা স্যার আদেশ আকারে দেওয়া হয়, আমি যতদূর পড়ে শিখেছি স্যার। আর সেটা হ্যাঁ, হচ্ছে পার্মানেন্ট ইনজেকশনের মাধ্যমে যেটা দেওয়া হয় স্যার, সেটা ডিগ্রি এটা আকারে ডিক্রির দেওয়া হয়। মাধ্যমে, ডিক্রি আকারে দেওয়া হ্যাঁ হয়। হ্যাঁ। আর স্যার ম্যান্ডেটরি ইনজেকশন যেটা দেওয়া হয় স্যার, এটা কি দুটের মানে সমন্বয়ে এটা একটা ডিগ্রি স্যার, না এটা কি আকারে দেওয়া হয় তাহলে স্যার ম্যান্ডেটরিটা? ম্যান্ডেটরি ইনডাকশনটা, এটা
দেওয়া হয় হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মতোই, মানে অস্থায়ীরই মতোই এটা হবে ম্যান্ডেটরিটা। কারণ আপনি এক্সট্রা শব্দ করছেন কিন্তু মিউট করেনি নিজেকে, তাহলে হবে বলেন? আমি কাশি দিলেও তো মিউট করে কাশি দিই। তো আচ্ছা, যেটা বলছিলাম যে ম্যান্ডেটরি ইনজাংশন এবং টেম্পোরারি ইনজাংশন এটার জন্য আলাদা মামলা করতে হয় না, অন্য মামলার মধ্যেই এগুলো পাওয়া যায়। কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা আলাদা মামলা করা যায়। জি স্যার। বুঝতে কিন্তু পারলেন? স্যার প্রকার, হ্যাঁ এখানে নিষেধাজ্ঞার আদেশ কত প্রকার? তাহলে স্যার এই ম্যান্ডেটরি ইনজেকশনটা মানে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া হয়, এটা একটা আদেশ স্যার। আর হচ্ছে স্থায়ীটা আদেশ, স্থায়ীটা হলো স্যার ডিগ্রির মাধ্যমে দেওয়া হয়, আর অস্থায়ীটা স্যার আদেশের মাধ্যমে দেওয়া হয়। তাহলে স্যার এই তিনটার সমন্বয়ে দুইটা আদেশ আর একটা ডিগ্রি স্যার, মানে এটা বোঝাতে চাচ্ছেন স্যার? ডিক্রি ইজ এ ওয়ান কাইন্ড অফ মানে অ্যান অর্ডার। হ্যাঁ, মানে ডিক্রিও কিন্তু অর্ডার। একটা ডিক্রির মধ্যে লাস্ট অর্ডার থাকে, একটা ডিক্রিতে লাস্ট অর্ডার থাকে, ওই অর্ডারটাও এই পার্মানেন্ট ইনজাংশনের অর্ডার হয়। ওই পার্মানেন্ট ইনজাংশনের অর্ডারটাই ডিক্রি হিসেবে ট্রিট করা হয়। তার মানে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার যখন মামলা করলেন, তখন শেষে একটা আদেশ দেওয়া হবে এবং ওই আদেশটা লিখবে কে? স্বয়ং জজ সাহেব। এবং ওই আদেশের ওপর ভিত্তি করে ডিক্রি কে লিখে? সেরেস্তাদার। তাহলে জি বুঝতে স্যার, পারলেন? বুঝতে এখানে পারছি। আপনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে দুইটা তো অর্ডার আর একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ডিক্রি। জি তো স্যার, জি স্যার। এইটা ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ নাই, আপনি তিনটাই মনে রাখেন এবং কনফিউশন হওয়ার কিছু নাই। যেটা মানে আদেশ চিরস্থায়ী তিন নিষেধাজ্ঞা, প্রকার স্যার। হ্যাঁ, চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রির মাধ্যমে দিচ্ছে, কিন্তু সেটাকেও এক প্রকারের আদেশ হিসাবে আমরা ধরে নিতে পারি। কারণ ডিক্রিতেও একটা লাস্ট আদেশ বলে একটা কথা থাকে, যেখানে রায় হিসেবে কাজ করে। মানে রায়ে কি কি কন্টেন্ট থাকে, রায়ের মধ্যে একটা লাস্ট আদেশ থাকে এবং রায়ের মধ্যে ডিক্রি থাকে এবং অন্যান্য যৌক্তিক বিষয়গুলো থাকে। এটা টোটাল মিলেই জাজমেন্ট। তাহলে জাজমেন্টের মধ্যে অর্ডার, লাস্ট অর্ডার এন্ড ডিক্রি, এগুলো কম্বিনেশন করে হয়। বুঝতে পারলেন? বুঝতে পারছি স্যার। তাহলে নিষেধাজ্ঞার আদেশ তিন প্রকার, কিন্তু যদি তিন স্পেসিফিক তিন প্রকার। আলাদা, হ্যাঁ, কিন্তু আলাদাভাবে যদি এই ধরনের প্রশ্ন আসে স্যার যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কিসের মাধ্যমে দেওয়া হয়, তখন সেটা আলাদা বিষয় হবে ডিক্রির স্যার। মাধ্যমে, এটা ডিক্রির মাধ্যমে বলতে হবে। ডিগ্রির মাধ্যমে, হ্যাঁ, ধন্যবাদ স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, এখানে এই যে আদেশ, আদেশ বলতে যে ডিক্রি অ্যান্ড অর্ডার, এই অর্ডার না বুঝে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় কত প্রকার ভাবে, এইভাবে আপনার মনে রাখলে তিন 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 ভাবে। হ্যাঁ, আর যদি তিন ভাবে না থেকে যদি দুই ভাবে থাকে, তাহলে মনে করেন যে টার্গেট করছে অস্থায়ী এবং চিরস্থায়ী, তখন আর ম্যান্ডেটরি হয়তো বা চিন্তা করছে না। দুই প্রকারও উত্তর হবে যদি অপশনে তিন প্রকার না থাকে। তিন প্রকার হ্যাঁ না স্যার, থাকলে এটা উত্তর হবে দুই এখানে, প্রকার। হ্যাঁ, এখানে কনফিউশন ছিল আমার কাছে এখানে। এবার ঠিক বুঝতে আছে, পারছি যদি যে অপশনে তিন প্রকার না তিন না থাকে, হ্যাঁ, তাহলে দুই হবে স্যার, তিন হ্যাঁ। তিন নাই, তিন নাই, তাহলে দুই দুই হবে। আছে, চার আছে, পাঁচ আছে, ছয় আছে, আপনি দুই প্রকার উত্তর করবেন, ছেড়ে দেওয়ার দরকার নাই। তার জি মানে জি এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট দুই প্রকারই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয়। তো জি ম্যান্ডেটরি স্যার। ইনজাংশনটা ঢুকিয়ে দিয়ে তিন প্রকারটা করা হচ্ছে, বিভিন্ন গাইডে এইভাবে আসছে, আমিও এইভাবেই দিয়েছি। ভালো ঠিক থাকবেন আছে। সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।